ওকে, আজকে আমাদের 3 নম্বর ক্লাস। তো যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের কাজ যখন আমরা শুরু করব তখন আমাদের প্রথম যে কাজটা করতে হয়, এরকম একটা ডকুমেন্ট ওপেন করার পরপরই আমরা ফাইলটাকে আগে সেভ করে নিই। ঠিক আছে, ফাইলটাকে সেভ করে নিই। তা না হলে আপনারা এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন যে ধরেন আপনি কাজ করতে গেছেন, কাজ করতে গিয়ে অনেক দূর কাজ করার পর মাঝখানে কোনোভাবে বিদ্যুৎ চলে গেছে, পিসি বন্ধ হয়ে গেছে বা পিসি ক্রাশ করছে, তাহলে পুরো ফাইলটাই চলে যাবে। আবার নতুন করে করা এটা খুবই, মানে এর থেকে ফ্রাস্ট্রেটিং কোনো কিছু আর হয় না। একটা কাজ শেষের দিকে চলে আসছে, হঠাৎ করে পিসি বন্ধ হয়ে গেছে, কোনো একটা কারণ হয়ে গেছে। সো আমরা কি করি, এরকম একটা ডকুমেন্ট নেওয়ার পরপরই ফাইলটাকে আমি সেভ করে নিব। তো সেভ করে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, যাইতে হবে ফাইল, যাবো আমরা কোথায়, সেভ অ্যাজ, নট সেভ, সেভ অ্যাজ। সেভ অ্যাজে যাব, সেভ অ্যাজে গিয়ে আপনি যেখানে সেভ করতে চান, ধরেন আমরা ডাউনলোডে সেভ করতে গিয়ে আমরা এখানে দিচ্ছি ক্লাস 2 3, ক্লাস 3 দিয়ে সেভ করে নিচ্ছি এই ফাইলটাকে। ওকে, সো এরপরে আমি কি করব, সেভ করার পরে আমার এখানে দেখেন একটা ইয়ে আসছে, পপ আপ আসছে। প্রথমে আসছে ভার্সন ইলাস্ট্রেটর সিসি, তাই না? সো আমার যে ভার্সনটা আছে এটা মেবি 2019 ভার্সন ইলাস্ট্রেটরের। তো আমি যদি এই ভার্সনটাকে এখানে সেভ করি, এই ফাইলটাকে এখানে সেভ করি, কেউ যদি 2019-এর আগের ভার্সন গুলাতে এটা ওপেন করতে যায় তাহলে সে ওপেন করতে পারবে না। কিন্তু এর পরের যে ভার্সন গুলাতে আছে ওগুলো আরামসে ওপেন হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আগের ভার্সন সিএসএ কে ওপেন করতে চায় তাহলে কিন্তু পারবে না। যদি আপনার কাছে মনে হয় যে না, এই ফাইলটা আমি যাকে দিব তার অন্য কোনো ভার্সনে ওপেন করার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা এখানে সিএস বা CS10 এরকম কিছু একটা দিয়ে সেভ করে দিব। আর যদি মনে না হয় তাহলে সেভ করে দিতে পারেন, ওকে করে দিতে পারেন। ঠিক আছে, বাকি যে জিনিসগুলো আছে অ্যাজ ইউজুয়াল আমরা আপাতত এগুলোকে এভাবেই রেখে দিচ্ছি, দিয়ে আমি ওকে করে দিলাম। তো আমার এই ফাইলটা সেভ হয়ে গেছে। ওকে, ফাইলটা সেভ হয়ে গেছে। ফাইল সেভ অ্যাজ বা শর্টকাট হচ্ছে Ctrl+Shift+S। আপনি যদি Ctrl+Shift+S দেন এভাবে ফাইলটা সেভ হয়ে যাবে, মানে সেভের অপশনটা চলে আসবে। সো আমি Ctrl+Shift+S দিচ্ছি, দেওয়ার পর দেখেন এই ফাইলটা যে আমি সেভ করছি, এই ফাইলটা হচ্ছে এআই ফাইল। কি ফাইল? এআই ফাইল, মানে অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ইলাস্ট্রেটর ফাইল। এর ছাড়াও আমাদের কাছে আরো কিছু সোর্স ফাইল আছে, সোর্স ফাইল। এরপরে আছে অ্যাডোব পিডিএফ, ইপিএস, এসভিজি, এই জিনিসগুলা, এসভিজি। আচ্ছা, সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে এই কাজ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ইপিএস এবং এআই। এছাড়াও আপনার যদি লোগো ডিজাইন লাগে, তো লোগো ডিজাইনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে এসভিজি, এসভিজি, এসভিজি। ঠিক আছে, সো আমাদের নর্মালি এই এক্সটেনশন গুলা না, এক্সটেনশন গুলার ফুল ফর্মটা জানতে হবে আর কি। যেমন এআই হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, আর ইপিএস হচ্ছে ইনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট। ইপিএস ফাইল অ্যাব্রিভিয়েশন যদি আমরা দেই তাহলে আপনি দেখবেন ইনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট। আসেন, ইনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট। আচ্ছা, আপনারা দয়া করে একটা নোটবুক মেনটেন করেন, ঠিক আছে? কারণ এই জিনিসগুলাই আপনাদের পরীক্ষায় আসবে। এরপর আমাদের কাছে আরেকটা আছে এসভিজি। এসভিজি হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করেন। তো বেসিক ক্ষেত্রে আমরা কি ফরম্যাট ইউজ করব, ইলাস্ট্রেটর ফরম্যাট ইউজ করব, বাট আমরা যখন ক্লায়েন্টকে পাঠাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইপিএস পাঠাই। ইপিএস পাঠানোর আবার একটা কারণ আছে, যখন আপনি এআই বা এআই তাকে দিবেন, সে তখন ওই ফাইলটা কোথায় ওপেন করতে পারবে? ইলাস্ট্রেটরে, কারণ ওটা ফাইলের নামই হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর ফাইল, তাই না? কিন্তু সে যদি ওটাকে কোরালড্রোতে বা অন্য কোনো সফটওয়্যারে ওপেন করতে চায় তাহলে তার ইপিএস ফরম্যাট লাগে। ঠিক আছে, সেই জন্য আমরা ইপিএস ফরম্যাট ইউজ করি। ওকে, হ্যাঁ আরামসে। ভেক্টর গ্রাফিক্স। ওকে, আচ্ছা, এইটা গেল হচ্ছে আমাদের সোর্স ফাইল সেভ করার, সোর্স ফাইল সেভ করা। সো আমি যদি এখন ডাউনলোডে যাই, এই যে দেখেন আমার ক্লাস 3 নামে একটা সোর্স ফাইল, ইলাস্ট্রেটরের ফাইল তৈরি হয়ে গেছে। এখন এই যে আমার আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডটাকে যদি আমরা জেপিজি, পিএনজি আকারে সেভ করতে চাই তাহলে আমরা কি করব? সো সেক্ষেত্রে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। নর্মালি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এখানে একটা যে কোনো কালার অ্যাপ্লাই করি এবং আমি স্ট্রোক কালারটাকে অফ করে দিচ্ছি। ওকে,
দেওয়ার পর আমি এটাকে যদি এখন এক্সপোর্ট করতে যাই অ্যাজ এ জেপিজি, জেপিজি যেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো, নর্মালি পাঠানোর ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার ক্ষেত্রে, হ্যাঁ, যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। তাহলে আমরা কি করব, ফাইলে যাব, ফাইল থেকে নিচে আসে দেখেন এখানে আছে এক্সপোর্ট। এক্সপোর্টে আপনি তিনটা অপশন পাচ্ছেন, এক্সপোর্ট ফর স্ক্রিন, এক্সপোর্ট অ্যাজ, সেভ ফর ওয়েব, ঠিক আছে। সো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এক্সপোর্ট অ্যাজ ইউজ করি, ঠিক আছে। আপনি এক্সপোর্ট ফর স্ক্রিনও করতে পারেন, ওই যে আমরা কালকে বলছিলাম আরজিবি কালার, সিএমওয়াই কে কালারের গল্প বলছিলাম না, যে যদি আমাদের ডিজাইনটা এক্স্যাক্টলি কোনো ডিজিটাল মাধ্যমের জন্য হয় তাহলে আমরা এক্সপোর্ট ফর স্ক্রিনের জন্য করতে পারি, বাট আমি সবসময় এক্সপোর্ট অ্যাজ ইউজ করি, এক্সপোর্ট অ্যাজ। সো আমি এক্সপোর্ট অ্যাজ এ গেলাম, এক্সপোর্ট অ্যাজ এ গিয়ে আমার এখানে একটা পপ আপ আসছে। এক্সপোর্ট অ্যাজ এ যাওয়ার পর নিচে দেখেন সেম ভাবে একটা এক্সটেনশন চলে আসছে, এবং প্রথমে এখানে নাম আছে অটোক্যাড ড্রয়িং। তো আমার তো এটার দরকার নাই, আমি এটাতে যদি ক্লিক করি তাহলে আপনি দেখবেন এখানে সবগুলো আছে। আমার দরকার কি, জেপিজি বা জেপি ইজি, তাই না? সো এই যে আমি এখানটাকে সিলেক্ট করে দেবো, অথবা আমার যদি পিএনজি দরকার হয়, সো আমি এখান থেকে একটু পিএনজিটাকে খুঁজে এই যে পিএনজিটাকে সিলেক্ট করে দিব। তো আমার দরকার আপাতত জেপিজি দিছি। দেওয়ার পর নিচে একটা অপশন আছে দেখেন, ইউজ আর্টবোর্ড, এই যে ইউজ আর্টবোর্ড, হ্যাঁ। সো আমি যদি ইউজ আর্টবোর্ডটাতে ক্লিক না করি তাহলে কি হবে, আর ক্লিক করলে কি হবে, এটা ডিফারেন্সটা বোঝার জন্য আমি একবার ক্লিক ছাড়া দিচ্ছি, ঠিক আছে। সো এটা চেক মার্ক না করেই এক্সপোর্ট দিচ্ছি। এক্সপোর্ট দেওয়ার পর আমাদের কাছে আরেকটা পপ আপ আসছে, আসার পর বলতেছে যে ভাইয়া আপনার যে ইমেজটা এক্সপোর্ট করতেছেন এটার কালার মুডটা কি থাকবে। সো এইখানে আমাদের ফাইলের কালার মুড ছিল কি, সিএমওয়াই কে, এই জন্য আমাদের এখানে কি সিএমওয়াই কে শো করতেছে। বাট আমরা যখন কোনো ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করার জন্য কোনো কিছু দেই সেটা আমরা আরজিবি কালারেই দেবো, কারণ সে ডিজিটাল ডিভাইসে যেহেতু দেখবে। আরজিবি কোয়ালিটি, হয়তো প্রথম দিকে এরকম থাকবে, আপনারা 100% করে দিবেন, 10 করে দিবেন ম্যাক্সিমাম। নিচে আছে দেখেন রেজুলেশন, আমরা গতদিন এটা নিয়ে কথা বলছিলাম, রেজুলেশন নিয়ে, তাই না? সো এই রেজুলেশন ওখানে আমরা 300 সেট করে দিয়েছি, এই জন্য এখানে এসেও 300 দেখাচ্ছে। আপনার যদি মনে হয়, যেমন কখনো কখনো হয় কি, বিজনেস কার্ড কিন্তু খুবই ছোট হয়, হ্যাঁ, 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, তার মানে খুবই ছোট হয় ফাইলটা। সো এইটাকে যদি আমরা অনেক হাই রেজুলেশন করতে যাই তাহলে 300রও বেশি মাঝে মাঝে আমরা দেই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আদার্সে গিয়ে এখানে লিখে দিতে পারবো 600, 900, 700, 800, 900, মানে এইভাবে আপনি টাইপ করে দিতে পারবেন আর কি, ঠিক আছে। তো আমরা আপাতত এটাতে 300ই রেখে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দিয়ে আমি যদি এখন আমার ফাইলে যাই, ডেস্কটপে যাই, তাহলে আপনি দেখেন যে আমার এটা এক্সপোর্ট হয়ে গেছে। এবং এক্সপোর্ট হওয়ার সাথে সাথে আমরা এটাকে কি এক্সপোর্ট করছি, একটা জেপিজি এক্সপোর্ট করছি, ঠিক আছে, জেপিজি এক্সপোর্ট করছি এটাকে। আচ্ছা, আমি আরেকটা কাজ করি, এই যে ব্যাকগ্রাউন্ড আছে না, আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেই, এখানে রেড কালার আমি দিলাম ব্যাকগ্রাউন্ডে। দেওয়ার পর সাপোজ আমরা এখানে কোনো কিছু লিখলাম, আমি লিখলাম এখানে ডামি এক্সপোর্ট, PORT এক্সপোর্ট। দেওয়ার পর আমরা এখান থেকে ক্যারেক্টার প্যানেলটা ওপেন করে আমি একটা ফন্ট ধরাই দিই তাকে, কিছু একটা সুন্দর টাইপের কিছু ফন্ট, হ্যাঁ, একটু বড় করে দিলাম। রেডের উপরে কোন কালার দিলে ভালো লাগবে বলেন তো? হোয়াইট দিলে ভালো লাগবে। আমি যদি ডার্ক ইউজ করি তাহলে জিনিসটা দেখতে কিন্তু ভালো লাগবে না, তাই না, হাই কন্ট্রাস্টিভ হবে না। সো এখান থেকে আমি কালারটাকে হোয়াইট করে দিলাম। ওকে, করার পর আমি এই সেম টাইপের কিছু শেপ নেওয়ার চেষ্টা করতেছি। সরি, আমি এমনিতেই র্যান্ডমলি আর কি কপি করতেছি, এর পিছনে কোনো লজিক নাই আপাতত। এখন আমি এক্সপোর্ট করব, এক্সপোর্ট অ্যাজ, দেন আমার এখানে সবকিছু ঠিকঠাক থাকবে। এটাকে আমি চেক মার্ক করবো না প্রথম দিকে, দেন এক্সপোর্ট দিব। দেন বলছে যে অলরেডি এই নামে একটা ফাইল আছে, এটাকে আমি ওভাররাইট করবো কিনা, আমি বলবো অবশ্যই রিপ্লেস করে দাও। দেন আরজিবি করে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন যাই এখানে, এটা এক্সপোর্ট হচ্ছে। দেখেন আমার মেইন আর্টবোর্ড ছিল কোনটা, এইটার ভিতরে ছিল মেইন আর্টবোর্ড, আর এগুলা ছিল আমার আর্টবোর্ডের বাইরে। সো সে কি করছে, আমার আর্টবোর্ডের বাইরেরও যত জিনিসপত্র সবগুলা নিয়ে এসে আমাকে একটা জেপিজি দিচ্ছে, যেটা আমি কখনোই চাই না, তাই না। আমি চাচ্ছি শুধুমাত্র আমার মাঝের এক্স্যাক্টলি আর্টবোর্ডটা দিতে। সো এটা না হওয়ার কারণ কি, ওই যে আমরা ইউজ আর্টবোর্ডে চেক মার্ক করি নাই, এই কারণে। সো এখন যদি আমি ইউজ আর্টবোর্ডে চেক মার্ক করি, আচ্ছা, আমি অবশ্যই এটাতে শর্টকাট ইউজ করি, যে বারবার ফাইল
এক্সপোর্ট অ্যাজ, মানে এটা যাওয়ার থেকে আমি শর্টকাট ইউজ করি। সো এটার শর্টকাট র্যান্ডমলি নাই কোনো, সো আমরা এটাকে সেট করে নিতে হয় আমাদের শর্টকাট। সো আপনি যদি কোনো শর্টকাট সেট করতেও যান, এডিটে যাবেন, এখানে দেখবেন একটা কিবোর্ড শর্টকাট নামে অপশন আছে, এখান থেকে আপনি যাবেন মেনু কমান্ডস, ফাইলের নিচে সেই যে এক্সপোর্ট অ্যাজ এ, দেখেন আমার F1 শর্টকাট অলরেডি সেট করা আছে, আমার এটা সেট করা আছে। আমি যখনই কোনো কিছু এক্সপোর্ট করতে চাই তো আমি F1 প্রেস করলে একদম ডিরেক্ট ওখানে চলে যায় আমার। সো বারবার এই ফাইল এক্সপোর্ট অ্যাজ এত দূর যাইতে হয় না আর কি, মানে এটা বিরক্তিকর আর কি। সো আপনারা চাইলে এভাবে সেভ করে নিতে পারেন। সো আমি এখন F1 প্রেস করতেছি, দেখেন একবারই চলে আসছে। এবার যদি আমি ইউজার বোর্ডে গিয়ে নামটা একটু চেঞ্জ করে দেই, কিছু একটা চেঞ্জ করে দিয়ে যদি এক্সপোর্ট দেই 8 GB এন্ড ওকে করে দেই, তাহলে দেখেন আমার শুধুমাত্র এবার আর্টবোর্ডটা চলে আসছে। আমি কি বোঝাইতে পারছি? সো এরপরে আপনাদের যে কাজগুলো থাকবে হোমওয়ার্ক, সেগুলোর ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এগুলাকে এক্সপোর্ট দিবেন সুন্দর করে, এক্সপোর্ট দিয়ে জেপিজি এক্সপোর্ট দিয়ে গ্রুপে দিবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই গ্রুপে সবাই সেন্ড করবেন, ঠিক আছে? আমি গতকালকে আপনাদের একটা কাজ দিয়েছিলাম বেসিক শেপ প্র্যাকটিস করার জন্য, বুঝাতে পারছি? আপনারা করেন নাই না? আচ্ছা, নেক্সট টাইম থেকে এটা করা যাবে না। এখানে আপনি যতটুকু শিখতেছেন এটা আমাদের ইনশিওর করতে হবে আপনি শিখেছেন। সো হোপফুলি আমি বোঝাইতে পারছি আপনাদের। কার কোনো কোশ্চিন আছে? আপনারা প্র্যাকটিস করেন নাই কেউ? সবাই ইলাস্ট্রেটরটা ইনস্টল করছেন, তাও করেন নাই? সিসি আমি আপনাদের সাথে খারাপ বিহেভ করতে চাই না, সো প্লিজ ভাই এমন কিছু করেন না যাতে আমাদের খারাপ বিহেভ করতেই হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে, আমি এখান থেকে দেখেন সর্বোচ্চ লাইট কালারটা ইউজ করতেছিলাম, কিন্তু এই কালারটা ডাল হয়ে যাচ্ছিল। কেন ডাল হয়ে যাচ্ছে বলেন তো? হ্যাঁ, আপনি কি বলছিলেন? এইটা হচ্ছে CMYK কালার, এটা RGB কালার না। যদি আমি এখন এই ফাইলের কালার মোডটা কিভাবে কি আছে বুঝবেন, এই যে দেখেন ক্লাস 3 AI ডট তারপর CMYK বাই GPU লেখা আছে, তার মানে এই কালারের মোড হচ্ছে, এই ফাইলের কালার মোড হচ্ছে কি CMYK। তো আমি যদি এখন ফাইলে যাই, এখানে দেখেন নিচে একটা অপশন আছে কালার মোড, দেন এখন যদি RGB করে দেই তাহলে এই কালার মোডটা RGB হয়ে যাবে। এবার যদি আমি কালারটাকে শাইনি কালার বা লাইট কালার করি, দেখেন খুব সহজভাবেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, সো এখন পর্যন্ত তো কারো কোনো কোশ্চিন নাই। এখন পর্যন্ত যা দেখছি আমরা সব বেসিক জিনিসপত্র এগুলা। সো লেটস আমরা আর একটু ভিতরে চলে যাই। গতদিনে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে শেপ নিয়ে আমরা দেখছিলাম, যে শেপ নিয়ে কত কাহিনী করা যায় আর কি। সো শেপ বলতে, যেহেতু এটা এই সফটওয়্যারটাই হচ্ছে একটা ভেক্টর গ্রাফিক্স, ভেক্টরের উপর বেস করে বানানো, সেহেতু এখানে শেপ নিয়ে অনেক কাহিনী করা যাবে এবং অনেক কিছু আছে যেটা আমরা শেপ দিয়ে করতে পারবো, সেটাতে আমরা আরো পরে আসবো, আরেকটু পরে আসবো। আজকে আমরা একটু বেসিক্যালি কালার নিয়ে কথা বলবো, যে শেপটা আমরা দিচ্ছি ওই শেপে বিভিন্ন ওয়েতে আমরা কিভাবে কালার অ্যাপ্লাই করতে পারি। সো কালার অ্যাপ্লাই করার জন্য আমাদের বেসিক কিছু জিনিস জানা দরকার। যেমন আমি গতকালকে বলছিলাম RGB তে কি কি কালার আছে? রেড, গ্রিন, ব্লু। আর CMYK তে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, ঠিক আছে? এখানে 4টা কালার আছে। RGB কখন ইউজ করা হয়? যখন আমরা ডিজিটাল মিডিয়ার জন্য কোনো কিছু বানাই, আর CMYK যখন আমরা প্রিন্ট মিডিয়ার জন্য কোনো কিছু বানাই। বেসিক জিনিস, ঠিক আছে? সো এর বাইরে আমাদের আরো দুই একটা জিনিস আছে। এই যে এইখানে দেখেন দুইটা ঘর আছে, সেকশন আছে। আমরা উপরেরটার নাম কি বলি? ফিল কালার। উপরেরটার নাম কি বলি? ফিল কালার। একটা শেপে সর্বোচ্চ কয় জায়গায় কালার দেওয়া যেতে পারে? 2টা জায়গায়। একটা হচ্ছে ফিল, আর একটা ফিল, আরেকটা হচ্ছে স্ট্রোক। আরেকটা কি? স্ট্রোক। চারপাশে যেটা থাকবে, লাইন থাকবে, সেটার নাম হচ্ছে কি? স্ট্রোক। গতকালকে আমরা দেখেছিলাম না, ধরেন এই শেপটাকে যদি এখন আমি ছোট করে এটা যদি এইভাবে সোয়াইপ করে দেই, তাহলে এখন যে লাইনটা দেখা যাচ্ছে এটা কি? স্ট্রোক। এটা কি? স্ট্রোক। ক্লিয়ার? সো 2টা জায়গায়। তো এই জন্য দেখেন এখানে আমাদের 2টা কালারের কালার প্যানেল দেওয়া আছে। একটা হচ্ছে ফিল, হ্যাঁ ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই।
সো দুইটা কালার দেয়া আছে। আমি যদি এখান থেকে ফিলে ডাবল ক্লিক করি এরকম একটা কালার পিকার চলে আসবে, আমি যে কোনো কালার সিলেক্ট করে এখান থেকে ইউজ করতে পারবো। আমি যদি আবার স্ট্রোকে ডাবল ক্লিক করি, সো এখান থেকে আমি ধরেন যে ডার্ক কালার অ্যাপ্লাই করতেছি, এখন দেখেনি যে শেষে একটা ডার্ক কালারের বর্ডার দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে। সো আমাদের আরেকটু কিছু জানা দরকার কালারের বিষয়ে। আমি যদি কালার পিকারে দেখেন ডাবল ক্লিক করি, তাহলে এইটা হচ্ছে কালার পিকার আমার। হ্যাঁ, এইখানেই কিন্তু পৃথিবীর যত কালার আছে সব কালারই এখানেই আছে, সেখান থেকে আমরা বের করে নিতে পারি। সো এইখানে দেখেন, এখানে একটা স্লাইডার আছে, এটা হচ্ছে স্লাইডার আছে। ঠিক আছে, এই স্লাইডারের নাম হচ্ছে হিউ। কি নাম? হিউ। আমাদের কাছে নর্মালি তিনটা স্লাইডার থাকে, একটা হচ্ছে হিউ, একটা হচ্ছে স্যাচুরেশন, আর একটা হচ্ছে ব্রাইটনেস। হিউ, স্যাচুরেশন, আর একটা কি? ব্রাইটনেস। সো এই জিনিসটাকে আমরা ডিফারেন্ট ওয়েতেও পাইতে পারি, আমি ওইটাতে যাচ্ছি, বাট আগে এখানে দেখাচ্ছি। সো এখন যে স্লাইডারটা আছে এইটার নাম হচ্ছে হিউ। এখন কিভাবে বুঝবো এটাই হিউ? হিউ এর কাজ কি বা হিউ কি জিনিস? সো হিউ নর্মালি কি করবে, যতগুলা কালার আছে সে সবগুলা কালারের মিলায় একটা কম্বাইন লাইন বানাইছে, এবং এই লাইনটাকে ড্রাগ করে দেখেন আমরা যে কোনো কালারে কি করতে পারতেছি, সোয়াইপ করতে পারতেছি, খুব সহজেই যে কোনো কালারে যাইতে পারতেছি। সো এইটার নামই হচ্ছে হিউ, এটার নামই হচ্ছে হিউ। আরেকটা বোঝার শর্টকাট আছে যে দেখেন এখানে এইচ এর পরে চেক মার্ক দেওয়া আছে, এইচ তে হচ্ছে কি? হিউ। এইচ তে হচ্ছে হিউ। এরপর নিচে আছে দেখেন এস, এসটা হবে তাহলে কি? স্যাচুরেশন। এসটা হবে স্যাচুরেশন। আমি যদি জাস্ট এখানে চেক মার্ক করি, দেখেন এই স্লাইডারটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে স্যাচুরেশনের কাজ কি? দেখেন সে কি করছে, একটা কালারে সে রেড কালারের নির্দিষ্ট একটা অংশকে থেকে হোয়াইটের দিকে যাচ্ছে, তাই না? এই ব্যাপারটাকে বলতেছি আমরা কি? স্যাচুরেশন। এই ব্যাপারটাকে বলতেছি আমরা স্যাচুরেশন। এরপরে আমাদের কাছে আছে কি? ব্রাইটনেস। এরপরে আছে আমাদের ব্রাইটনেস। সে কি করছে, একটা কালারকে ডার্ক থেকে একদম ব্রাইটের দিকে যাচ্ছে। ঠিক আছে, এই তিনটা জিনিস আমাদের একটু জানতে হবে। এই সেম জিনিসগুলো আবার আমরা আরো এক জায়গায় পেতে পারি, সেটা হচ্ছে কালার প্যানেল। কি নাম? কোথা থেকে পাবেন কালার প্যানেল? উইন্ডোতে যাবেন, এই যে এখানে একটা অপশন আছে, নাম কি? কালার। আমি যদি কালারে যাই, এই যে আমি আমার কালার প্যানেলটা পেয়ে গেছি। বাট এই কালার প্যানেলে এখন কি কালার দেখাচ্ছে দেখেন, CMYK। হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, CMYK, তাই না? তো এই যে উপরে যে 3 ডট আছে, বার্গার মেনু আছে, এখানে ক্লিক করেন, করে এখান থেকে RGB তে যাবেন, সরি HSB তে যাবেন, হিউ, স্যাচুরেশন এবং ব্রাইটনেস আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন প্রথম স্লাইডারটা হচ্ছে হিউ এর জন্য, দ্বিতীয়টা হচ্ছে কিসের জন্য? স্যাচুরেশনের জন্য, তৃতীয়টা হচ্ছে ব্রাইটনেসের জন্য। ঠিক আছে, তো আপনাদের যেখান থেকে ইচ্ছা আপনারা কালার ব্যবহার করতে পারেন, মানে আমি কমফোর্টেবল ডিরেক্ট এই কালার প্যানেল থেকে ইউজ করতে, কারণ এখানে কালারকে খুব সহজ সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করা যায়, কন্ট্রোল করা যায় আর কি। ঠিক আছে ভাই, আমি আপনাদের প্র্যাকটিস করার জন্য যথেষ্ট সময় দিব। হ্যাঁ, সমস্যা নেই, প্যারা নিয়েন না, যথেষ্ট সময় দিব প্র্যাকটিস করার জন্য। ওকে, তো আমি এই যে শেপটা বানাইছি, এখন আমি শেপে কালার অ্যাপ্লাই করব। ঠিক আছে, কালার অ্যাপ্লাই করার জন্য আমি কি করতে হবে, নর্মালি এখান থেকে ডাবল ক্লিক করবেন, করে যে কালার অ্যাপ্লাই করবেন আপনি সেই কালারে গিয়ে ক্লিক করে ওকে করে দিবেন। ঠিক আছে, তাহলে ওই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আবার আপনার যদি মনে হয় যে না আমি কোনো কালার কোড অ্যাপ্লাই করব, ডিরেক্ট কালার কোড, সো আপনি ধরেন যে আমি গুগল থেকে কোনো কালার কোড অ্যাপ্লাই করব, তো সেক্ষেত্রে আমরা একটা কালারের ওয়েবসাইট আছে, ধরেন UI গ্রেডিয়েন্টে আমরা যাচ্ছি প্রথমে। এটা হচ্ছে একটা কালারের ওয়েবসাইট, মানে কালারের অনেক ওয়েবসাইট আছে, আস্তে আস্তে আমরা এগুলো দেখবো। UI গ্রেডিয়েন্টে ধরেন যে আমরা এই কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, সো এই যে এখানে একটা কোড আছে, এটা ক্লিক করলেই কপি হয়ে যাবে। আমি ইলাস্ট্রেটরে আসবো, দেন এখানে ডাবল ক্লিক করে এই যে কালার কোড দেওয়ার অপশন আছে নিচে, এখানে জাস্ট পেস্ট করে দিয়ে ওকে করে দিলেই দেখেন সেম কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, অথবা আপনি ChatGPT কে বললেন যে আমাকে একটা কালার প্যালেট বানাই দাও, ওই দেখবেন যে কোড দিয়ে দিবে, ওই কোডগুলো সেম ভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অথবা এই যে এখানে কালারে যাবেন, কালারে গিয়েও এখান থেকে RGB তে যাইতে হবে কালার কোড অ্যাপ্লাই করার জন্য, এই যে RGB তে গিয়ে কালার কোড আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার যেভাবে ইচ্ছা আর কি, যেখান থেকে ইচ্ছা এক জায়গায় পেস্ট করে দিলেই হবে, সব জায়গায় কাজ সেমই হবে। ঠিক আছে, ওকে। সো আপনারা যদি এই জায়গাটার আরেকটু খেয়াল করেন, এরপরে আমাদের একটা স্ট্রোক কালার আছে, সেম এজ আপনি স্ট্রোক কালারও একইভাবে ইউজ করতে পারবেন। এই যে নিচে আপাতত স্ট্রোকটা আমার কি করা আছে, নান করা আছে, নান করা আছে, নান করা আছে, মানে ওই স্ট্রোকে এখন আমার কোনো কালার দেওয়া নাই। ওকে, এখন এই জায়গাটা আরেকটু খেয়াল করেন। আচ্ছা, আমি এই জায়গাটাকে একটু জুম করতেছি, সো জুম করার জন্য আমি ম্যাগনিফায়ার ইউজ করতেছি। এই যে এখানে দেখেন এটা ছিল আমাদের ফিল, এটা হচ্ছে স্ট্রোক। নিচে দেখেন আবার তিনটা ইয়ে আছে,
আইকন আছে। সো প্রথম যে আইকনটা, এই আইকনটা হচ্ছে সলিড কালারের জন্য। কি কালার? সলিড কালার। এতক্ষণ পর্যন্ত আমরা যে কালারগুলো ইউজ করতেছিলাম সেই কালারগুলো কি? সলিড কালার, মানে একটাই কালার থাকবে, ওইখানে আর হাবিজাবি কোনো কিছু থাকবে না। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এরপরে যেটা আছে সেটা হচ্ছে নান। হ্যাঁ, যে কোনো কালার ইউজ করবে না, সে একদম ক্লোজ করে দিবে। ক্লিয়ার? আর এখানে একটা ছোট আইকন আছে, এটা হচ্ছে ডিফল্ট কালার। ডিফল্ট কালার কি থাকে নরমালি? ব্ল্যাক এন্ড হোয়াইট। আমরা যে কোনো কালার থাকা অবস্থায় যদি এখানে ক্লিক করি তাহলে এটা দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, আবার আমরা যদি চাই যে স্ট্রোকের কালারটা ফিলে আসুক, ফিলের কালারটা স্ট্রোকে যাক, মানে সোয়াইপ করে নিয়ে, তাহলে আমরা কি করবো? এই যে সোয়াইপ বাটন আছে এখানে, জাস্ট ক্লিক করে দিলে দেখেন এখানে স্ট্রোকের কালার ফিলে চলে গেছে, ফিলের কালারটা স্ট্রোকে চলে আসছে। বুঝাইতে পারছি আমি? ওকে, বুঝলে তো খুবই ভালো, কিন্তু আমার ম্যাগনিফায়ার কই গেল? না বুঝলে? সো হোপফুলি আমি এই বিষয়টা আপনাদের বুঝাইতে পারছি কালার অ্যাপ্লাই করার ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। সো এরপর তাহলে চলেন আমরা আরেকটা জিনিস দেখি, মজার জিনিস। সেটা হচ্ছে ক্যারেক্টার প্যানেল, সরি সেটা হচ্ছে টাইপ টুল। সেটা কি? টাইপ টুল। সো ধরেন এটাকে আমি বাদ দিচ্ছি, শেপের আর দরকার নাই। সো এই যে শেপ টুলের উপরে দেখেন একটা অপশন আছে, নাম হচ্ছে টি লেখা আছে, ওটার নাম হচ্ছে কি? টাইপ টুল। ওটা যদি আমি রাইট বাটন ক্লিক করি অনেক কিছু আমার কাছে এখানে আসতেছে। ওকে, প্রথম যে জিনিসটা আমরা ইউজ করব সেটা হচ্ছে টাইপ টুল ইউজ করব। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমরা টাইপ টুল ইউজ করব। ওকে, এই যে টাইপ টুল নেওয়ার পর আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই দেখেন আমার এখানে একটা র্যান্ডমলি টেক্সট চলে আসছে, নাম আসছে কি? লরেম ইপসাম। ঠিক আছে, র্যান্ডম একটা টেক্সট চলে আসছে। এইটা আসলে একটা টেক্সট বক্স। এটা কি? টেক্সট বক্স। এখন এইটাতে যদি আমি কোনো কিছু লিখতে যাই তাহলে আমাকে কি করতে হবে? টেক্সট বক্সের ভিতরে যাইতে হবে, ভিতরে যাইতে হবে। এখন ভিতরে যাওয়ার শর্ত হচ্ছে ডাবল ক্লিক করতে হবে। আমি যদি জাস্ট ডাবল ক্লিক করি দেখেন আমার এখানে কার্সার অন হয়ে গেছে। আমি চাইলেই এখন যে কোনো কিছু এখানে এটাকে ডিলিট করে দিয়ে আমি যে কোনো কিছু এখানে লিখতে পারবো, হোয়াট এভার ইউ ওয়ান্ট আপনি এখানে লিখতে পারবেন। ঠিক আছে, আমরা ফন্টটাকে চেঞ্জ করে দেই। আমরা এখানে ফন্টটাকে চেঞ্জ করে আপাতত পপিন্স রাখি। হ্যাঁ, সো দেন আপনি চাইলে কি করতে পারবেন? এই ফন্টটাকে বড় ছোট, হ্যাঁ এভাবে আমরা করতে পারবো। কিভাবে বড় করব? আমরা নরমালি এটাকে সিলেক্ট করব, এই যে সিলেকশন টুলে গিয়ে সিলেক্ট করব, করে আমরা কিভাবে ধরে টান দিব, টান দিলে এটা বড় হয়ে যাবে। বড় হয়ে গেছে, কিন্তু এটা রেশিও নষ্ট হয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? শিফট ধরতে হবে। কি করতে হবে? মাথায় রাখতে হবে আমরা যখনই ইলাস্ট্রেটরে কোনো কিছু বড় করতেছি ছোট করতেছি, এর রেশিও ঠিকঠাক রাখার জন্য আমাদের শিফট প্রেস করতে হবে। সো আমি শিফট প্রেস করে এটাকে এখন বড় করতেছি। ঠিক আছে, ওকে। এখন এইটাকে মডিফাই করার জন্য আমাদের একটা প্যানেল আছে, নাম হচ্ছে ক্যারেক্টার প্যানেল। কি নাম? ক্যারেক্টার প্যানেল। কোথায় পাবেন ওটাকে? উইন্ডোতে যাবেন, নিচে দেখবেন টাইপ আছে, টাইপের ভিতরে আছে ক্যারেক্টার প্যানেল। সো আমি ক্যারেক্টার প্যানেল অলরেডি আমার এখানে নিয়ে আসা আছে, আমি এটাকে বাইরে বের করে নিয়ে আসছি। ক্যারেক্টার প্যানেল। সো নর্মালি যখন আপনি প্রথমবার নিয়ে আসবেন তখন আপনার কাছে এইরকম 4-5টা অপশন থাকবে। আপনার যদি আরো অপশন দরকার হয়, এই যে বার্গার মেনুতে গিয়ে শো অপশনে ক্লিক করলেই সবগুলা যতগুলো অপশন আছে সবগুলো এখানে শো করবে। ক্লিয়ার? সো এখান থেকে আমি চাইলে কি করতে পারি? ফন্টটাকে প্রথমে চেঞ্জ করতে পারি। এই যে উপরে দেখেন একটা নাম আছে, নাম হচ্ছে কি? পপিন্স। নাম কি? পপিন্স। তো আমরা চাইলে এই ফন্টটাকে এখন কি করতে পারি? চেঞ্জ করে ফেলতে পারি। চেঞ্জ করে ধরেন আমরা এখানে, আমি জানি না এখানে ল্যাটো আছে নাকি, নাই। সো ধরেন আমরা হেলভেটিকা ইউজ করি, হেলভেটিকাও নাই। বেবাস নিউ, সেটাও নাই। আচ্ছা, এটাকে তাহলে আমরা একুমিন ইউজ করি, একুমিন আছে। সো এই যে নতুন একটা ডিফারেন্ট ফন্ট আমি এখান থেকে ট্রাই করতেছি। ঠিক আছে, সো ধরেন যে এই ফন্টটাকে আমি এখানে ইউজ করলাম। ওকে, ফন্টের ভিতরে আবার কিছু ফন্টের ভিতরে একটা ফ্যামিলি থাকে, একটা প্রত্যেকটা ফন্টের আলাদা আলাদা ফ্যামিলি থাকে। আমরা যখন ফন্ট টাইপফেস নিয়ে কথা বলবো তখন এগুলো আরো ডিটেলসে বলার চেষ্টা করবো। ভাই ঘুম ধরে, বাইরে যান একটু, ঘুরে আসেন, সমস্যা নেই, চোখে পানি দিয়ে আসেন। সো আমরা যখন একটা ফন্ট নিয়ে কাজ করব তখন প্রত্যেকটা ফন্টের আলাদা আলাদা একটা ফ্যামিলি থাকে। সো ফ্যামিলিতে কি কি থাকে? ফ্যামিলিতে থাকে যেমন এই যে নিচে একটা ঘর আছে, এটাতে যদি ক্লিক করি দেখেন একুমিনের ফ্যামিলিতে অনেক লোকজন আর কি। সো প্রথমে আছে একুমিন কন্ডেন্স, বোল্ড, ব্ল্যাক, থিন, লাইট, বিভিন্ন ভার্সন থাকে একটা ফন্টের আর কি। সেই ফন্ট গুলাকে আমরা এখান থেকে ইউজ করতে পারবো আরামসে। ওকে, তারপরে আমাদের এখানে আছে কি? ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমি চাইলে এখান থেকে ফন্ট সাইজ টাইপ করেও দিতে পারবো, অথবা আমি চাইলে এখান থেকেও বাড়াইতে পারবো।
ঠিক আছে, অথবা এখান থেকে আপনি বাড়াইতেও পারবেন, এভাবে কমাইতেও পারবেন। এরপর যেটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে লাইন স্পেসিং। সো লাইন স্পেসিং হচ্ছে একের অধিক যখন আমার লাইন হবে আমার কাছে, ধরেন আমি এটাকে একটু ড্রাগ করে রাখি, আমার কাছে এখন 3টা লাইন আছে, আমি একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেসিং যদি কমাইতে চাই তাহলে আমি এখান থেকে আরামসে কমাই ফেলতে পারবো, আবার এখান থেকে আরামসে বাড়াই ফেলতে পারবো, একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেসিং। বাকি যে অপশনগুলো আছে এখন আমি এগুলাকে বাদ দিব, কারণ এগুলা এখন আপাতত আমাদের দরকার নাই। আমরা এগুলাতে কার্নিং এ আসবো আস্তে আস্তে, আমরা টাইপোগ্রাফি নিয়ে ডিটেলসে যখন যাব তখন আমি সবকিছু দেখাবো, ঠিক আছে। বেসিক আমরা আজকে যতদূর শিখছি এই তো জিনিসগুলা দিয়েই আমরা লজিক্যাল কোনো জিনিস বানানোর চেষ্টা করবো আগে, ঠিক আছে। লজিক্যাল কোনো জিনিস বানানোর চেষ্টা করবো। সাপোজ আপনারা একটা আইডি কার্ড বানাবেন, আপনারা কি বানাবেন, একটা আইডি কার্ড বানাবেন। আচ্ছা, আইডি কার্ড বানানোর ক্ষেত্রে আমাদের আরো একটা জিনিস লাগে, প্রত্যেকটা আইডি কার্ডে কি থাকে, একটা মানুষের ছবি থাকে, তা আমাদের একটা ছবিও লাগবে। এখন ছবি বানানোর শর্ত হচ্ছে যে ছবি তো আমরা নর্মালি র্যান্ডমলি রাখা হয় না, কোনো একটা শেপের ভিতরে রাখা হয়, দেখবেন একটা হয় গোলাকার শেপ, রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ, বিভিন্ন ওয়েতে রাখা হয় আর কি। সো ওই ব্যাপারটাকে বলা হয় ক্লিপিং মাস্ক। কি বলা হয়, ক্লিপিং মাস্ক বলা হয়, ঠিক আছে। এখন ক্লিপিং মাস্ক জিনিসটা আসলে কি, এই জিনিসটাকে যদি আমি বুঝাই, ধরেন যে আমি এখানে একটা শেপ নিলাম এবং এখানে একটা আমি নিলাম, সার্চ করতেছি স্কুল, স্কুল বানান কি ঠিক আছে, আচ্ছা নাই সমস্যা নেই, স্কুল বয় লিখে সার্চ করছি। সো এখান থেকে র্যান্ডমলি আমরা একটা পিকচারকে উঠাবো, একেই উঠাইছি, হ্যাঁ, কপি ইমেজ এন্ড এখানে এসে পেস্ট করে দিয়েছি, ঠিক আছে। সো পিকচারের ইমেজে দেখতে পাচ্ছেন ডার্ক ব্যাকগ্রাউন্ড একটা আসছে, কারণ এটা হচ্ছে পিএনজি, পিএনজির কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, আর আমরা কপি করছি এই জন্য ডার্ক ব্যাকগ্রাউন্ড আসছে। এখান থেকে আমি যদি এটাকে সেভ করি, না এটা ওয়েব ফাইলে আসতেছে, তার মানে আমার এই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে হবে। শোনেন ওইটাকে আমরা বাদ দিয়ে একে উঠাই, বা এই সিভিটা সুন্দর আছে একে উঠাচ্ছি আমরা, কপি ইমেজ, ইলাস্ট্রেটর এসে পেস্ট করে দিচ্ছি আমি, হ্যাঁ, এটাকে বাদ, সেটাকে আমি ছোট করতেছি। ছোট করার শর্ত কি, আমি যদি কোনো কিছু না চাপে ছোট করি তাহলে কিন্তু রেশিও নষ্ট হয়ে যাবে। কি প্রেস করতে হবে, শিফট প্রেস করতে হবে। আমি শিফট প্রেস করে এটাকে ছোট করছি, করার পর আমরা ক্লিপিং মাস্ক ইউজ করব। ক্লিপিং মাস্ক হচ্ছে এই ইমেজটা শুধুমাত্র যতটুকু জায়গা দেখা যাবে ততটুকু জায়গায় এই শেপটা থাকবে আর কি, এই ব্যাপারটাকে বলা হচ্ছে ক্লিপিং মাস্ক। মানে ইটস লাইক এ উইন্ডো, ঠিক আছে। আমরা যদি এই দরজার এখানে বা জানালায় একটা গোল করে জায়গা রাখি, খোলা রাখি, বা ওইদিকে দেয়ালে রাখি, তাহলে আপনি কি দেখতে পারবেন, উইন্ডোর ভিতর দিয়ে ওই অংশটা দেখতে পারবেন, ঠিক আছে। এই ব্যাপারটাকে বলা হচ্ছে ক্লিপিং মাস্ক, ওকে। সো ক্লিপিং মাস্ক করার শর্ত হচ্ছে যেটা দিয়ে আপনি ক্লিপিং মাস্ক করবেন, মানে যে শেপ দিয়ে ক্লিপিং মাস্ক করবেন সেই শেপটা কোথায় থাকতে হয়, উপরে থাকতে হবে। ওই শেপটা কোথায় থাকতে হবে, উপরে থাকতে হবে। কিন্তু আমি যদি এখানে যাই, শেপটা কোথায় পড়ে গেছে, নিচে, শেপটা পড়ে গেছে নিচে, কারণ আমরা আগে শেপটা নিছি পরে ইমেজটা নিছি, ঠিক আছে। আমি যদি নতুন করে এখন একটা শেপ ড্র করি তাহলে ওই শেপটা উপরে যাবে, ওই শেপটা কোথায় আসবে, উপরে আসবে। যে এখান থেকে আমি যদি নতুন করে একটা শেপ ড্র করি এটা উপরে আসবে, কিন্তু আমি নতুন শেপ ড্র করব না, এক্সিস্টিং যে শেপটা আছে সেই শেপটাকে আমরা কি করব, উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসার জন্য এখান থেকে আপনাকে রাইট বাটন ক্লিক করতে হবে, মাস্ট বি এটা সিলেক্ট করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে। এখানে একটা অপশন আছে, নাম দেখেন অ্যারেঞ্জ, কি নাম, অ্যারেঞ্জ। অ্যারেঞ্জে গেলে আপনারা পাবেন ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। তার মানে হচ্ছে কোনো একটা লেয়ারকে, কোনো একটা অবজেক্টকে, কোনো একটা ইমেজকে আমরা চাইলে এখান থেকে কোনো লেয়ারের উপরে নিয়ে আসতে পারবো, কোনো লেয়ারের আবার কোথায় যেতে পারবো, পিছনেও দিয়ে দিতে পারবো। সো আমার কাছে অপশন হচ্ছে দুইটা, হয় এইটাকে আমরা পিছনে ফেলে দেবো, না হয় এটাকে আমরা উপরে উঠায় নিয়ে আসবো। সো এটাকে আমি উপরে নিয়ে আসার জন্য কি করবো, অ্যারেঞ্জ, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, দেন ব্রিং টু ফ্রন্ট করলে এটা কি আসবে, উপরে চলে আসবে। সো আমি যদি এখন এটাকে এখানে রাখি, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট করলে দেখেন এটা উপরে চলে আসছে। আমি কি বুঝাইতে পারছি? অথবা আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় যাচ্ছি, আমি এখন ইমেজটাকে ব্যাক করব, সেন্ড টু ব্যাক করবো, রাইট বাটন, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। হিসাব কিন্তু একই, তাই না, একই হিসাব। তো আমি এটাকে এখন ছোট করতেছি, এটাকে আমি এখন ছোট করতেছি, ছোট করে এখানে বসায় রাখতেছি, দেন রাইট বাটন ক্লিক, সরি, দুইটাকে সিলেক্ট করব আমি। এভাবে আপনি দুইটাকে সিলেক্ট করতে পারেন, অথবা এইভাবে শিফট ধরেও সিলেক্ট করতে পারেন। রাইট বাটন ক্লিক করলেই দেখবেন একটা অপশন আসছে, নাম কি, মেক ক্লিপিং মাস্ক, মেক ক্লিপিং মাস্ক। সো মেক ক্লিপিং মাস্ক করার সাথে সাথেই দেখেন কি হয়ে গেছে, পুরো ইমেজটা ওই শেপের ভিতরে চলে আসছে, মানে আমরা ততটুকু দেখতে পাচ্ছি। এখন দেখেন এই শেপটা বা ইমেজটার সাথে পারফেক্টলি ম্যাচ হয় নাই,
মানে মাথার শুধু এই অংশটা দেখা যাচ্ছে, মানে এটা ভালো লাগতেছে না, তাই না? তাহলে আমাদের ইমেজটাকে একটু মডিফাই করা দরকার, একটু প্লেসমেন্টটা ঠিক করা দরকার। সেটাকে আমরা কিভাবে করতে পারবো? আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে ক্লিপিং মাস্কের কোথায় চলে যাব? ভিতরে চলে যাব। তো আমি এখান থেকে দেখেন ডাবল ক্লিক করছি, দেখেন এটা হচ্ছে আমার ইমেজ। ইমেজটাকে আমি চাইলে এখন মুভ করতে পারবো, ইমেজটাকে আমি চাইলে এখন ছোট করতে পারবো। এখন মোটামুটি ঠিকঠাক লাগতেছে আর কি, এখন মোটামুটি ঠিকঠাক লাগতেছে। আমি কি বোঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন নাই? ওকে, সো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখন ধরেন এটাকে আমরা ক্লিপিং মাস্ক করছি, এটাকে আমি একটু কপি করে রেখে দেই আমার একটা কাছে। আর এটাকে আমি আবার রিলিজ কিভাবে করব? ক্লিপিং মাস্কটাকে আমি বাদ দিতে যাচ্ছি, ঠিক আছে? সো সেটাকে আমি আবার সেম রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে অপশন আসছে কি, রিলিজ ক্লিপিং মাস্ক। কি নাম? রিলিজ ক্লিপিং মাস্ক। সো আমি ক্লিক করলেই দেখেন এটা আগের মতো হয়ে গেছে, কিন্তু আমার শেপটা গায়েব হয়ে গেছে। শেপটা আছে আর কোথাও নাই, কিন্তু শেপটা আছে, শেপের পাত আছে। আমি যদি সিলেক্ট করি দেখেন শেপ, জাস্ট আর কোনো কালার নাই। আমি যদি এখান থেকে এখন ফিল কালার দিই দেখবেন যে শেপের কালার চলে আসছে। মানে শেপ আমার ওখানে জীবিত আছে, বাট শুধুমাত্র পাতটা ছিল। কি ছিল? পাতটা ছিল ওখানে। স্ট্রোক এবং ফিলে কোনো কালার অ্যাপ্লাই করা না করার কারণেই ওটা যা শুধু পাতটা ছিল ওখানে। আমি কি বোঝাইতে পারছি? যদি আমরা কোনো ক্লিপিং মাস্ক থেকে রিলিজ করি, মাথায় রাখতে হবে যেটা দিয়ে ওটা ক্লিপিং মাস্ক করা ছিল, যে শেপটা দিয়ে, সেটা কিন্তু ওটা থাকবে। ওটাকে আমাদের হয় রিমুভ করতে হবে, ডিলিট করতে হবে, না হয় কালার দিতে হবে, ঠিক আছে? না কিন্তু কাজে গিয়ে একটু প্যারা হবেন, যে দেখবেন যে সিলেক্ট করছেন অনেকগুলো শেপ চলে আসে, সেগুলো কোথেকে আসছে আপনি নিজেও বুঝে পাবেন না, তাই না? ওকে, তো মোটামুটি আমরা একটা আইডি কার্ড বানানোর জন্য যত কিছু শিখেছি, একটা আইডি কার্ড আমরা খুব আরামসে বানাই ফেলতে পারবো, ঠিক আছে? তো চলেন আমরা একটা আইডি কার্ড বানাই। সো আইডি কার্ড বানানোর জন্য আমাদের আইডি কার্ডের একটা সাইজ দরকার। সো আমরা আইডি কার্ড সাইজ লিখে যদি একটু গুগলে সার্চ করি, সো এ বলছে যে একটা আইডি কার্ডের সাইজ হবে 85.6 মিলিমিটার ইন্টু 54.54 মিলিমিটার। ওকে, যদিও আইডি কার্ড কেন বানানো হয় বলেন তো? প্রিন্ট করার জন্য, প্রিন্ট করার জন্য। সো প্রিন্ট করার জন্য সো আমি এই ফাইলটাকে টোটালি অফ করে দিচ্ছি, আমরা নতুন করে একটা ডকুমেন্ট নিব, ওইটাতে আমরা বানানোর চেষ্টা করব। সো আমি ক্রিয়েট নিউতে যাচ্ছি, যাওয়ার পর আমি এখানে লিখতেছি ইয়ার নাম কি, আইডি কার্ড। আচ্ছা, আমার সাইজটা কত ছিল দেখেন তো, 85.6 মিলিমিটার আর 54 মিলিমিটার, তাই না? 54 মিলিমিটার। সো আমি কি করব তাহলে, আমি এর যে হাইটটা আছে, এই হাইটটা ওয়াইডটা আছে, ওয়াইডটাকে বলবো 54 মিলিমিটার। অলরেডি আমার এখানে সিলেক্ট করাই আছে, আপনারা যদি চান না থাকে তাহলে এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। আর একটা হাইটটা আমার কত ছিল, 85.6 না, আচ্ছা 6ই হলো, সমস্যা নাই। যেহেতু ওটা প্রিন্ট ডিজাইন, এর ক্ষেত্রে কিন্তু ব্লিড অ্যাপ্লাই হবে, বাট ব্লিড নিয়ে আমরা এখন কথা বলতেছি না, আমরা আরো পরে কথা বলি। হ্যাঁ, আপাতত আর বেশি ইনফরমেশন আপনাদের না দেই, এখন মাথা খারাপ হয়ে যাবে। ক্লিয়ার? সো ক্রিয়েট করার সাথে সাথে দেখেন আমাদের একটা আইডি কার্ডের ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। আইডি কার্ডের আমরা একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা একটা আইডি কার্ড বানাবো, খুবই সিম্পল আইডি কার্ড, খুবই সিম্পল, ঠিক আছে? হায়ারার্কিক্যাল ঠিকঠাক থাকলেই হবে আমাদের হায়ারার্কিটা। সো আমার আইডিয়া হচ্ছে দেখেন, বা আপনি যদি এখানেও দেখেন আইডি কার্ড ডিজাইন লিখে যদি গুগলে সার্চ করেন, তারপর ইমেজে যান, এখানে হাজার হাজার আইডি কার্ড আপনি পাবেন, হাজার হাজার আইডি কার্ড পাবেন। আমার মনে হয় যে এই আইডি কার্ড না, যেটাতে কার্ভ টার্ভ নাই, ওই আইডি কার্ড, এই আইডি কার্ডটা আপনার ডিজাইন করতে এখন পারা উচিত, তাই না? যা কিছু শিখেছেন তার মধ্যে থেকে এটা পারা উচিত, তাই না? আপনি দেখেন এখানে অনেক অনেক আইডি কার্ড আছে। আমরা খুবই সিম্পল একটা আইডি কার্ড বানানোর চেষ্টা করব আর কি, খুবই সিম্পল বানানোর চেষ্টা করব। তো আমার আইডিয়া হচ্ছে এরকম, আমি যদি দেখাই আপনাদের, আমার আইডিয়া হচ্ছে এরকম যে আমরা প্রথমে আমরা এইখানে একটা রাউন্ড শেপ বানাবো। এই রাউন্ড শেপের নিচে আরেকটা রাউন্ড শেপ থাকবে, যেটা দুইটা কালার আলাদা আলাদা থাকবে। এটাতে একটা কালার থাকবে, নিচে অল্প করে একটা কালার দেখা যাবে। এবং এইখানে আমরা একটা রাউন্ড বানাবো, যে রাউন্ডের ভিতরে আমাদের ওই ইমেজ থাকবে, ঠিক আছে? ইমেজ থাকবে। উপরে আমরা প্রতিষ্ঠানের নাম অথবা লোগো ইউজ করতে পারি, যদি প্রতিষ্ঠানের নাম লোগো থাকে তো। হ্যাঁ, তারপর আমরা এখানে ইউজ করব তাহলে কি, স্টুডেন্টের নাম এবং তার আইডি নাম্বার, এই দুইটা জিনিস ইউজ করব। তারপর নিচে আমরা বেসিক ইনফরমেশন ইউজ করব, তার ক্লাস,
তারপর রোল, ব্লাড গ্রুপ, মোবাইল নাম্বার, হোয়াটএভার হাবিজাবি জিনিসপত্র আমরা ইউজ করব। নিচে আমরা ওই প্রতিষ্ঠানের নাম আবার বড় করে রাখবো আর কি। সো এইটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কনসেপ্ট, এই কনসেপ্টে আমরা করার চেষ্টা করব। ওকে, সো এটা করার জন্য আমি প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা একটা ব্যাকগ্রাউন্ডে কালার নিব। সো কালার নেওয়ার জন্য এই আর্টবোর্ডে আপনারা কোনো কালার দিতে পারবেন না, আপনার এক্সট্রা করে কি নিতে হবে, এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিতে হবে। সো আপনি চাইলে এক্স্যাক্টলি রেক্টেঙ্গেল শেপের, আমরা তো এই আর্টবোর্ডের সাইজ জানি। সো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমার রেক্টেঙ্গেল চলে আসছে। আমার এটা ওয়েটটা কত ছিল, 54 ছিল, হাইটটা ছিল কত, 85.6 নিয়ে যদি আমি ওকে দেই, তাহলে এক্স্যাক্টলি সেম সাইজের আমার একটা রেক্টেঙ্গেল চলে আসছে। সো ধরেন এই রেক্টেঙ্গেলটাকে আমি এখন এখানে বসাবো। যদিও আমরা এটাকে এইভাবে হাত দিয়ে কখনো বসাবো না, এই যে অ্যালাইনমেন্ট প্যানেল দিয়ে বসাবো। যদিও আমি অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলি না, এই জন্য আমি যাচ্ছি না ওটাতে, ঠিক আছে? দেন এটাতে আমরা একটা কালার অ্যাপ্লাই করতেছি। আমি একটা প্যাস্টেল কালার ইউজ করবো, মানে খুবই লাইট টাইপের কালার ইউজ করবো। সো লাইট টাইপের কালার ইউজ করার জন্য আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, আমরা কালার প্যালেট একটা ডাউনলোড করে ফেলতে পারি। সো আমি ধরেন একটা কালার প্যালেট এখানে সার্চ করতেছি, ব্লু কালার প্যালেট, ব্লু কালার প্যালেট। আমরা সরি, হ্যাঁ, এই যে দেখেন সুন্দর সুন্দর কালার প্যালেট চলে আসছে। আমরা এখান থেকে একটা র্যান্ডম কালার প্যালেট আপাতত ইউজ করতেছি। ওকে, সো এই কালার প্যালেটটা ইউজ করা যায়, এই কালার গুলো ভালোই আছে, খারাপ না। সো লেটস কপি দিস and paste it. সো এটাকে আমি একদম ছোট করে রাখতেছি। আমার এটা একদম আর্টবোর্ডের সাইডে কোথাও একটা রেখে দিব, আমি যাতে কালার গুলা ইউজ করতে পারি, ঠিক আছে? সো আমি ব্যাকগ্রাউন্ডে এই যে লাইট কালারটা ইউজ করবো, এই যে এখানে যে লাইট কালার আছে সেটা ইউজ করব। করার জন্য আমি কি করব, এটাকে সিলেক্ট করব, করার পর আমার একটা টুল আছে এখানে, নাম কি, আইড্রোপার টুল। কি টুল? আইড্রোপার টুল। সো আমি জাস্ট আইড্রোপার টুল নিব, নেওয়ার পর জাস্ট এখানে ক্লিক করলেই সেম কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। যে কোনো ইমেজ থেকে আমরা এভাবে যে কোনো কালারকে খুব সহজেই সিলেক্ট করতে পারবো। সো এই কালারটাকে আমার মনে হচ্ছে কালারটা, আচ্ছা আমরা এটাকে আরজিবি মোডেই রাখি আপাতত। আর এই কালারটাকে মনে হচ্ছে একটু বেশি ডাল, এই কালারটাকে আমি আরেকটু মডিফাই করতে চাচ্ছি আমার মতো করে। সো এখান থেকে আমরা চাইলে কালারটাকে আমি আরেকটু উপরের দিকে মানে লাইট করবো আর কি, সামথিং লাইক দিস। সো আমার বেসিক কাজ শেষ। সেকেন্ড কাজ হচ্ছে আমার উপরে দুইটা ইলিপস নিতে হবে। ওকে, সো আমি এখান থেকে ইলিপসে যাচ্ছি, আমি এভাবে দুইটা ইলিপস নিচ্ছি। হ্যাঁ, এইভাবে আমি ইলিপস নিচ্ছি এবং এখানে আমি একটা কালার অ্যাপ্লাই করতেছি। সাপোজ আমরা এই কালারটা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। সো ইলিপস আমার আর্টবোর্ডের বাইরে চলে গেছে, অনেক বাইরেও চলে গেছে, যাক ওটা নিয়ে আমরা প্যারা নিচ্ছি না। ওকে, এখন আমি চাইছিলাম যে আরেকটা ইলিপস কপি করবো এখান থেকে। সো কপি কিভাবে করতে পারি, কালকে আমি বলেছিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলেও হবে, অল্টার ধরে টান দিলেও হবে। আর আমি আরেকটা কাজ করতে চাচ্ছি যে এই ইলিপসটাকে কপি করে ইলিপস যেখানে আছে ওই জায়গায় আবার পেস্ট করব, মানে এক্স্যাক্টলি ওটাকে কপি করে এক্স্যাক্টলি ও যেভাবে আছে সেভাবে পেস্ট করব। তাহলে আমি কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। তাহলে কি হবে, এই যে দেখেন আপনি যদি এডিটে যান তাহলে আপনি এখানে পাবেন এই যে কপি কন্ট্রোল সি পেস্ট ইন ফ্রন্ট কন্ট্রোল এফ, তার মানে এক্স্যাক্টলি ওই জায়গায় কপি হবে, ওই জায়গায় পেস্ট হবে। তা আমি এটাই করব আর কি, সরি। সো আমি এটাই করবো, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, তার মানে এখন দেখেন আমার এখানে দুইটা শেপ আছে, ঠিক আছে? তো আমি কি চাচ্ছি, উপরের যে শেপটা আস্তে আস্তে হালকা করে এটাকে আমি উপরে নিয়ে যাচ্ছি, আর নিচের যে শেপটা সেই শেপটার আমি আসলে কালার চেঞ্জ করব। এখান থেকে আমি কালার প্যানেলে যাচ্ছি, গিয়ে ধরেন আমরা গোল্ডেন টাইপের কিছু একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি এখানে, ঠিক আছে? এরকম একটা কিছু, এরকম একটা কিছু আমরা করার চেষ্টা করতেছি। ওকে, নেক্সট হচ্ছে আমি এখানে একটা ইলিপস নেব, এক্স্যাক্টলি সেন্টার বরাবর আমরা একটা ইলিপস নেওয়ার চেষ্টা করব, এক্স্যাক্টলি এরকম সেন্টার বরাবর। ওকে, সো এই ইলিপসটা হবে কিসের জন্য, ছবির জন্য। সো এটাতে আমরা আপাতত একটা ডার্ক কালার বা কিছু একটা দিয়ে রাখি, পরে আমরা এটাতে ছবি রাখবো এখানে। ওকে, আরেকটা কাজ করা যেতে পারে, এই ইলিপসটার একটা কপি আমার কাছে রেখে দেই। সো ধরেন যে এটার একটা কপি আমার কাছে রাখলাম, আর ওই যে একটা সেলের আমরা ছবি নিয়ে আসছিলাম, ওই ছবিটা আমি আবার নিয়ে এসে কি করতেছি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। ছবিটা বিশাল বড়, সেই ছবিটাকে আমি ছোট করে নেই একটু, আমি শিফট এবং অল্টার ধরে ছোট করতেছি, মাথায় রাখতে হবে অল্টার বাদ দিলেও শিফট বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, তো তাহলে আমার কি করতে হবে, এটাকে উপরে নিয়ে আসতে হবে। উপরে নিয়ে আসার জন্য আমি কি করব, রাইট বাটন অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। ওকে, তারপর এটাকে আমি এখানে রাখবো, রেখে দুইটাকে আমি সিলেক্ট করব। সো দেখেন আমি কিন্তু এখন ড্র্যাগ করে সিলেক্ট করতে পারতেছি না, কারণ কি, নিচে আমার যে শেপটা আছে সেও কিন্তু নড়াচড়া করবে, ঝামেলা করবে, তাই না?
সো আমার এখন সিলেক্ট করতে হবে কিভাবে, জাস্ট এটাকে ধরলাম, সিলেক্ট করলাম, দেন শিফট ধরে পরেরটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক এন্ড মেক ক্লিপিং মাস্ক। ওকে, তাহলে আমার এটা চলে আসছে এখানে। আমরা যদি চাই এক্স্যাক্টলি কোন শেপকে লক করে রাখতে পারবো, কি করতে পারবো, যে সে নড়াচড়া করবে না, সে যেখানে আছে সেভাবে থাকবে, কাহিনী কোনো করবে না। যেমন আমি যদি এখন এটাকে সরাইতে যাই, দেখবেন যে কোনোভাবে এটাও সরবে বা এটাও ঝামেলা করবে আর কি, ব্যাকগ্রাউন্ডে যে শেপটা আছে সেটাকে আমরা কি করতে পারবো, লক করতে পারবো। সো লক করার শর্টকাট হচ্ছে Ctrl+2। কি শর্টকাট? সো আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দিব Ctrl+2, তাহলে এটা লক হয়ে যাবে। দেখেন আর আর কোনো কাজ করতেছে না। আবার এটাকে যদি আমি আনলক করতে চাই, Ctrl+Alt+2, Ctrl+Alt+2, Ctrl+Alt+2 দিলেই আবার আনলক হয়ে যাবে, মানে সব আনলক হয়ে যাবে। এই জিনিসগুলো আপনি অবজেক্টে গেলেই পাবেন, এই যে লক, সিলেকশন, Ctrl+2, মানে এটাকে যদি আমি দেই তাহলে লক হয়ে যাবে, অবজেক্ট, আনলক অল। ঠিক আছে, বুঝতে পারছি তো? সেম জিনিসটা আমরা লেয়ার প্যানেল থেকে করতে পারবো, বাদ দেন আপাতত পরে ওইগুলা। এখন আমি আরেকটা শেপ রাখছি না, এই শেপটাকে আমি এখানে নিয়ে আসি এর উপরে রাখতেছি, এক্স্যাক্টলি উপরে রেখেছি, ঠিক আছে, বাট ওটা নিচে চলে গেছে, ওটাকে আমি এখন উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসার জন্য কি করি আমরা রাইট বাটন, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এবার আমি ওটা করবো না, আমি এবার শর্টকাট ইউজ করবো। এই শর্টকাট হচ্ছে কি, Ctrl+Shift, থার্ড ব্র্যাকেটের ক্লোজ বাটন, Ctrl+Shift, থার্ড ব্র্যাকেটের ক্লোজ বাটন। সো দেখেন আমি যদি এটা প্রেস করি তাহলে উপরে চলে আসছে। এটা আমি কোথায় পাবেন, রাইট বাটন ক্লিক করে এই যে অ্যারেঞ্জে যান, এই যে শর্টকাট গুলো সব এখানেই পেয়ে যাবেন। ঠিক আছে, ব্রিং টু ফ্রন্টের কি, সেন্ড টু ব্যাক কি, এগুলো আপনি যত দ্রুত শেখা শুরু করবেন আপনার কাজ তত ফাস্ট হবে। ঠিক আছে, আচ্ছা এখন তো মানুষের ছবিটাই দেখা যাচ্ছে না, তাহলে এটা নিয়ে আসার আমার কারণ কি, এটাকে আমি আরেকটু বড় করে নিচ্ছি। নিয়ে আসার পর এটাকে জাস্ট শুধুমাত্র আমরা স্ট্রোকটা রাখবো এভাবে। হ্যাঁ, এটা নিয়ে আসার কারণ ছিল এটাই যে আমরা চারপাশে একটা সুন্দর ভাইব রাখার জন্য একটা স্ট্রোক রাখবো। স্ট্রোকটাকে আমি আপাতত একটু ছোট করে দিচ্ছি এবং আমরা কালারটাকে হয়তো চেঞ্জ করে কোনো একটা কালার রাখতে পারি, অথবা আমরা চাইলে কি করতে পারি, এই যে নিচের যে কালারটা আছে সেটা অ্যাপ্লাই করতে পারি এখানে। সো আমি কি করলাম, এখান থেকে আইড্রপার টুল নিয়ে এই কালারটাকে এখানে নিয়ে নিলাম। তো নিয়ে নিলে দেখা গেল যে এটা ফিল কালারে চলে আসছে। জাস্ট এখান থেকে সোয়াইপ বাটন ক্লিক করলে এটা কিসে চলে গেছে, স্ট্রোকে চলে গেছে। ক্লিয়ার? ওকে, এখন আমাদের কি করতে হবে, নাম লিখতে হবে। সো নাম লেখার জন্য আমি যাচ্ছি টাইপ টুলে গিয়ে এখানে নাম দিচ্ছি, সিলেক্ট করে দিচ্ছি এবং এর নাম দিচ্ছি। ধরেন এটাকে আমি লক করে রাখি, ব্যাকগ্রাউন্ডটাকে। এর নাম হচ্ছে কি নাম বলেন, বলেন বলেন বলেন, কিছু একটা নাম বলেন আপাতত। আবিদ হাসান, তাই তো? বানান কি ঠিক আছে? বানান ঠিক, ওকে, আবিদ হাসান, তাই তো? দেন এটাকে আমি এক্স্যাক্টলি মাঝখানে রাখবো, যদিও আমরা এগুলো অ্যালাইনমেন্ট প্যানেল থেকে করে থাকি। তো অ্যালাইনমেন্ট প্যানেল যেহেতু আমি ইউজ করি না এখন পর্যন্ত, এই জন্য আমরা এটাকে এভাবে রেখে দিলাম। তো এখান থেকে আমি এক্স্যাক্টলি ফন্ট সাইজও দেখতে পারবো। আমার ক্যারেক্টার প্যানেল থেকে এটা 12 দেয়া আছে ফন্ট সাইজ। এখান থেকে আমরা একটু বোল্ড ফন্ট ইউজ করতে পারবো। এই ফন্টের বোল্ড ভার্সন নাই, তো আমরা আলাদা একটা ফন্ট ইউজ করি, পপিন্সের সেমি বোল্ড অথবা মিডিয়াম টাইপের কিছু একটা ইউজ করতেছি আমি। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে এর নিচে আমরা কি রাখতে চেয়েছিলাম, এই জিনিসটাকে আমি আবার কপি করতেছি। কপি কিভাবে করা যাবে, ঠিক আগের নিয়ম, অল্টার ধরে টান দিচ্ছি আমি, অল্টারের শিফট ধরে, তাহলে একদম সোজা আসছে। এটাকে আমরা কি রাখতে চেয়েছিলাম জানি, আইডি নাম্বার, তাই না? আইডি নো 0123 সামথিং কিছু একটা দিলাম আমরা। দেওয়ার পর এই দুইটা ফন্ট সাইজ কি সেম হবে? না, সেম হবে না, কারণ এখানকার ফোকাসিং পয়েন্ট হবে তার নামটা, তাই না? আমরা এখান থেকে একটু ছোট করে নিচ্ছি জিনিসটাকে, নেওয়ার পর এটাকে এখানে রেখে দিলাম। হ্যাঁ, এবং এই মিডিয়াম ফন্টটাকে আমি করে দিলাম রাইট বা রেগুলার কিছু একটা, হোয়াটএভার কিছু একটা। ঠিক আছে, দেন আমরা আবার কি করব, আদার্স যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলাকে এখানে বসাবো। আদার্স ইনফরমেশন ধরেন আর কি কি ইনফরমেশন হতে পারে? হ্যাঁ, ইনস্টিটিউট নেম দরকার না, ইনস্টিটিউট নেম তো আমরা পরে বড় করে রাখবো। এটাতে আমরা কি দিব, ধরেন যে আমরা দিলাম ক্লাস, প্রথমে দিলাম ক্লাস, তারপরে আমরা দেব ধরেন হ্যাঁ হ্যাঁ তারপর দিলাম আমরা গ্রুপ বা সেকশন, একটা ক্লাসে কয়েকটা গ্রুপ থাকে না। তারপর আমরা দিলাম ধরেন রোল নম্বর, ROLLNO, রোল নম্বর। তারপর দিলাম আমরা হয়তো কি দেওয়া যেতে পারে, আর ব্লাড লিখলে হয়ে যাবে। তারপর আমরা দিলাম হয়তো আর কি দেওয়া যেতে পারে,
কন্ট্যাক্ট স্টুডেন্টের তো কন্ট্যাক্ট নাম্বার থাকে না, ওর অভিভাবকের কন্ট্যাক্ট নাম্বার থাকে, ঠিক আছে, না দরকার নেই আপাতত। সো ধরেন যে আমাদের এই ইনফরমেশন গুলাই হয়ে গেল, এই 4টা ইনফরমেশন। এখন এই 4টা ইনফরমেশনকে আমি একসাথে সিলেক্ট করে একটু ছোট করে নেই সবগুলাকে। নেওয়ার পর এগুলাকে এক্স্যাক্টলি আমার দেখেন লেফটে ঠিকঠাকই আছে সবগুলা, তাই না? আমরা এগুলাকে এইভাবে রাখতে চাচ্ছি, বাট মনে হচ্ছে যে এগুলার নিজেদের মধ্যে স্পেসিংটা একটু বেশি হয়ে গেছে। আর ফন্ট সাইজটাকে আমরা লাইট করে একটু ছোট করে দিচ্ছি। সো ফন্ট সাইজ এখানে দেওয়া আছে 5, সো ধরেন আমরা 6 ইউজ করি ফন্ট সাইজ। ওকে, সো এগুলাকে অবশ্য এভাবে ঠিক না করে আমরা অ্যালাইনমেন্ট প্যানেল থেকে যদি ঠিক করতে যাই তাহলে একবারই ঠিক হয়ে যাবে, এত কাহিনী করতে হবে না। এখানে ক্লিক করলেই ঠিক হয়ে যাবে অটোমেটিক, এদের মাঝখানে যে দূরত্বটা আছে। ওকে, সো নেক্সট হচ্ছে আমরা একটা এখানে ক্লোন ইউজ করব। সো ক্লোন ইউজ করার জন্য আমি এখান থেকে জাস্ট একটা ওইটাকেই কপি করে জাস্ট এখানে একটা ক্লোন দিচ্ছি। দেওয়ার পর ওই ক্লোনটাকেই ধরে শিফট অলরেডি মানে শিফটও ধরতেছি এবং তারপরে কন্ট্রোল ডি প্রেস করতেছি, তাহলে এক্স্যাক্টলি সবগুলাই সেম ভাবে চলে আসছে। দেন এই পুরাটাকে কপি করে এখানে দিচ্ছি ক্লাস। ধরেন ক্লাস কি হচ্ছে, ক্লাস হচ্ছে 5, গ্রুপ হচ্ছে বি, রোল হচ্ছে যে 1, ব্লাড হচ্ছে যে A+। ঠিক আছে, এগুলো ছিল আমাদের বেসিক ইনফরমেশন। এরপরে যদি আরো কিছু ইনফরমেশন থাকে আমরা অ্যাড করতে পারি, এটা আমারই কিছু না। সবগুলাকে সিলেক্ট করে আমি এক্স্যাক্টলি মাঝখান বরাবর রাখার চেষ্টা করতেছি। এখন আমি চাইলে ফন্ট সাইজটাকে ইনক্রিজ করব বা যতটুকু আমার যেভাবে দরকার হয় সেরকম করার চেষ্টা করব। ওকে, আমাদের বেসিক কাজ শেষ। সেকেন্ড কাজ হচ্ছে আমরা এবার কি করব, নিচে আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছি। এরকম নেয়ার পর এই শেপটার আমরা অবশ্যই কালার গুলাকে কনসিস্টেন্ট রাখার জন্য আমরা উপরের কালার গুলাকে ইউজ করবো। আমি এই কালারটাকে এখানে ইউজ করলাম এবং এখানে আমরা স্কুলের নাম দিব। ওকে, তো স্কুলের নাম কি? হ্যাঁ, আদর্শ প্রাইমারি স্কুল। ওকে, দেওয়ার পর এই ফন্টটাকে আমি বোল্ড করবো, অবভিয়াসলি সেমি বোল্ড। এটাকে আমি এক্স্যাক্টলি এখানে রাখতেছি এবং একটু বড় করে দিচ্ছি। এর কালার আমরা কি দিব বলেন তো? হোয়াইট। এর কালার আমরা ডাবল ক্লিক করে দিব কি? হোয়াইট। ওকে, সো নিচে হয়তো আমরা একটু লোকেশন দিতে পারি, হালকা করে একটু লোকেশন দিতে পারি। ধরেন এটাকে আমরা কপি করে নিয়ে আসি। নিয়ে আসার পর লোকেশন হচ্ছে কি, ধরেন যে র্যান্ডমলি কিছু N/A। আর কি দেওয়া যেতে পারে? রোড নো 2 সেকশন 10 মিরপুর ঢাকা। ঠিক আছে, সেম জিনিসটাকে আমি নেওয়ার পর এটাকে আমি নিচে বসাবো। সো এটা নিচে পড়ে গেছে, আবার সেম কেস রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট অ্যান্ড। আচ্ছা, এটা নিচে পড়ে গেছিল কেন বলতে পারবেন? কেন নিচে পড়ে গেছিল? না, আমি উপরেরটা কপি করছিলাম, এই ব্লাডটাকে কপি করে এটা লিখছিলাম, কারণ ব্লাড লেয়ারটা তো অলরেডি নিচে আছে। সেটার কালারও আমরা সেম অ্যাজ কি ইউজ করব? হোয়াইট ইউজ করব। ঠিক আছে, সো হায়ারার্কিক্যাল একটু ইস্যু আছে, আমরা এটাকে হয়তো হালকা একটু গ্রে ইউজ করব, হোয়াটএভার, নো ইস্যু। সো আমরা আসলে এটাতে আর কোনো কিছু ইউজ করতে পারতেছি না, মানে যেহেতু আমাদের লিমিটেশন আছে এখন ইউজ করার ক্ষেত্রে। তাও আমি অ্যালাইনমেন্ট একবার ইউজ করছি, যেটা নিয়ে আপনাদের হয়তো আইডিয়া এখনো নাই। এটা ছিল আমার কি ক্যারেক্টার প্যানেল, এখানে রেখে দেই। সো তাও আমি একবার ইউজ করছিলাম। ঠিক আছে, সো এখানে এই কালারটা ভালো লাগতেছে না অবশ্য, এই যে এই কালারটা। সো এটাকে হয়তো আমি আরেকটু চেঞ্জ করব কালারটা। এখান থেকে গিয়ে আরেকটু গোল্ডের দিকে নিয়ে যাব, সামথিং লাইক দিস। এবং এই উপরের এই কালারটা আছে না, এই কালারটাকেও আমরা ইউজ করব। ঠিক আছে, এই কালারটাকে যদি আমরা এই যে সেম এই কালারটা ইউজ করি তাহলে আমরা দেখি কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে তো ভালো, যদি না লাগে নাই, খারাপ না, ঠিকই আছে। এই কালারটা বেশি ভালো লাগতেছে, ওটা কেমন ক্যাটক্যাটে লাগতেছিল, তাই না? আচ্ছা, এই যে ভিতরে যে শেপটা আছে আমরা এটাতেও একটা স্ট্রোক ইউজ করতে চাচ্ছি। সো এখান থেকে আবার তাহলে আমাকে স্ট্রোক প্যানেলে যাইতে হবে, গিয়ে এই কালারটাকে করে দিতে হবে হোয়াইট। ঠিক আছে, দেখেন ভিতরেও একটা হোয়াইট কালারের স্ট্রোক চলে আসছে। স্ট্রোকটাকে আমি হালকা বড় করে দিচ্ছি, 0.5 অথবা দেখেন এখানে একটা স্ট্রোক চলে আসছে, তাই না? এখন জিনিসটা একটু দেখতে মোটামুটি ঠিকঠাক লাগতেছে। আমরা যতটুকু শিখছি তার মধ্য থেকে এটা আমরা বানানোর চেষ্টা করছি। এখন কোশ্চিন হচ্ছে, ভাই উপরে কিছু অংশ আছে, এটা আমার আর্টবোর্ডের
বাইরে। সো প্রথম কথা হচ্ছে এটাকে যদি আমি এক্সপোর্ট দেই, আচ্ছা ফাইলটাকে আমি সেভ করিনি দেখছেন। সো এটাকে যদি আমি এখন এক্সপোর্ট দেই তাহলে আর্টবোর্ডের বাইরে যত কিছু আছে ওটা অটোমেটিক কেটে পড়ে যাবে, কেটে যাবে। সো আমি F1 প্রেস করলাম, জেপিজি দিয়ে ইউজ আর্টবোর্ড ক্লিক করে এক্সপোর্ট দিলাম, দেন এখানে বাকি যা কিছু আছে ঠিকঠাক থাকুক, এবং এক্সপোর্ট দেওয়ার পর আমি যদি যাই দেখেন অটোমেটিক ওই জিনিসপত্রগুলা কি হয়ে গেছে, বাদ পড়ে গেছে, অটোমেটিকলি বাদ পড়ে গেছে ওই জিনিসপত্রগুলা। ঠিক আছে, আমাদের নিচের শেপটা কি একটু মনে হয় ফাঁকা ছিল কি, হোয়াইট অংশ একটা দেখা যাচ্ছিল, আমরা যদি একটু দেখি এখানে জুম করে, না ফাঁকা নেই, সমস্যা নেই। সো অটোমেটিক ওই অংশটা বাদ পড়ে যাচ্ছে। এখন কোশ্চেন হতে পারে যে ভাই আমরা যদি এইখানে ওইভাবে দেখতে চাই তাহলে কি সম্ভব না? হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব? সেটা হচ্ছে আমরা ওই যে ক্লিপিং মাস্ক শিখছিলাম না, আমরা কিন্তু এই শেপগুলোকেও ক্লিপিং মাস্ক করতে পারবো, এই শেপগুলোকে আরেকটা শেপ দিয়ে ক্লিপিং মাস্ক করতে পারবো। আরেকটা হচ্ছে শেপের বাইরের অংশটাকে কেটে ফেলে দিতে পারবো। ঠিক আছে, ফেলে দিতে পারবো। সো ওইগুলাতে আমরা যাচ্ছি না, এখনই যাচ্ছি না, কেটে ফেলে দেওয়া। আপাতত আমরা এটাকে এইভাবে রাখতেছি। আপনারা একটা কাজ করতে পারেন, কাজ শেষ হওয়ার পর যখন একদম কাজ শেষ হয়ে যাবে তখন আমাদের এই যে প্রথম যে রেক্ট্যাঙ্গেলটা নিছিলাম ওইটা সাইজ কি বলেন তো, আর্টবোর্ডের সাইজ কি ছিল? 54 mm, আর একটা ছিল কি 85.6, 54 ছিল তো শিওর। সো এটাকে আমি ওই সেম সাইজের আরেকটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, ধরেন এটাকে আমরা কালার দিচ্ছি আপাতত রেড। দেওয়ার পর আমি কি করব, এই রেডটাকে এখানে এক্স্যাক্টলি উপরে নিয়ে এসে বসাবো, সমানভাবে উপরে নিয়ে এসে বসাবো। বসানোর পর আমার কোনো কিছু লক করা থাকবে না, সবকিছু থাকবে কি আনলক অবস্থায়। আমি কন্ট্রোল অল্টার 2 দিলাম এই জন্য, যদি লক করাও থাকে তাহলে সব আনলক হয়ে যাবে। এখন আমি কি করব, এখানে যা কিছু আছে সবগুলোকে এভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কি করব, মেক ক্লিপিং মাস্ক। তাহলে কি করবে সে, ভিতরে যত কিছু আছে সবগুলাকে একটা শেপের ভিতরে ক্লিপিং মাস্ক করে আমাকে দেখাবে। আমি কি বুঝাইতে পারছি? ওকে। সো যদি বুঝে থাকেন, আচ্ছা আমাদের এখানে একটু মনে হয় ইস্যু হয়েছে, দেখেন ফাঁকা আছে। সো এটাকে আমরা একটু ঠিক করার চেষ্টা করি, মানে আমাদের শেপটা ঠিকঠাক বসেনি, এটা স্ট্রোকটা বাদ দিয়ে এই যে দেখেন বসে নাই, কতদূর ফাঁকা এখানে, তাই না? সো শেপটাকে আমি এক্স্যাক্টলি এই কর্নার বরাবর রাখবো, হোপফুলি এখন ঠিকঠাক থাকবে, এটা দরকার নাই। ঠিক আছে। এখন যদি আমি ক্লিপিং মাস্ক করার সময় এটাকেও সিলেক্ট করতাম তাহলে কি হইতো বলেন তো, ভিতরে চলে যেত আর এটা দেখাও যাইতো না এখানে। ঠিক আছে, কারণ আমার ক্লিপিং মাস্ক করার শর্তই হচ্ছে সে এই উইন্ডো দিয়ে আমাদের সবকিছু দেখাবে, তাই না? সো আমি এটাকে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি, সরি, ক্লিপিং মাস্ক দেওয়ার পর আমি এটাকে এখন আবার এক্সপোর্ট দিচ্ছি, জেপিজি এক্সপোর্ট। ওকে, সো আমার এক্সপোর্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখান থেকে একটা মকআপ ডাউনলোড করব। সো আইডি কার্ড মকআপ আমরা কিগুলো বানাবো পরে অবশ্য, আপাতত আমরা যেহেতু এগুলো মকআপ আমরা ফটোশপে বানাই, মকআপ সরি আইডি কার্ড মকআপ। হ্যাঁ, তো আমি জাস্ট আমরা প্রেজেন্টেশনের জন্য আমরা জাস্ট এমনিতে দেখবো যে জিনিসটা লুকস কেমন আসে, তাহলে যে এই টাইপের একটা কিছু আমরা র্যান্ডমলি আপাতত ডাউনলোড দিয়ে দেখি। সো আপনার কাছে এখন জিনিসটা দেখেন, আমরা যতটুকু শিখছি তার মধ্যে খুবই 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 বেসিক মানের একটা আইডি কার্ড ডিজাইন করছি, যদিও এখনো টেক্সট বা ইনফরমেশনে একটু ইয়া আছে। এখানে আমাদের একটা লোগো ইউজ করা উচিত, তাই না? এই জায়গাটা বেশি ফাঁকা লাগতেছিল, এই জায়গাটা আপাতত থাকুক, সমস্যা নাই। সো এটাকে আমরা একটা মকআপে দিলে রিয়াল একটা লুক পাবো। সো ধরেন এটাকে আমি ডাউনলোড করার চেষ্টা করি, ডাউনলোড ডাউনলোড ডাউনলোডটা স্টার্ট হয়ে গেছে, হয়তো একটু টাইম নিবে। আমার ডাউনলোড হয়ে গেছে। লেটস আমি ফটোশপটাকে ওপেন করি, আমার ডাউনলোডের ফাইলটাকে ওপেন করি। এটাকে আমি এখান থেকে আমি পিএইচডিটাকে খুঁজে বের করব, দেখি আমার ফটোশপ। এই যে আমার আইডি কার্ড। সো আইডি কার্ডে আমার একটু লেয়ারটাকে খুঁজে বের করতে হবে। ইওর ইমেজ হেয়ার, এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি, এখানে আমার ইমেজটাকে বসাই দিব। আমার ইমেজ ছিল এটা, জাস্ট নিয়ে আসবো ফটোশপে। দেন কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে যদি আমি এটাকে ইয়ে করি তাহলে দেখেন আমার আইডি কার্ডের
রিয়াল লুকটা আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করতে পারবো। সো ব্যাকগ্রাউন্ডের কালারটা ভালো লাগতেছে না এখানে, হোপফুলি আমরা হোয়াইট টাইপেরই কিছু একটা রাখার চেষ্টা করব। হ্যাঁ, এবং সম্ভবত ফিতার কালারও আমরা চেঞ্জ করতে পারবো। সো ফিতার কালারও আমরা আমাদের ব্র্যান্ড অনুযায়ী রাখার চেষ্টা করব। এই কালারটা কি আমি সিক করতে পারবো? নো, এটা দরকার নাই। মেবি এটা কিসের কালার, এটা কিসের? আচ্ছা, নো ইস্যু, আমরা কালারটাকে হালকা একটু ইয়ে করে দিচ্ছি। ওকে, সো এইটাকে আমি এখন এক্সপোর্ট দিয়ে আপনাদের দিচ্ছি গ্রুপে। আপনারা একটু দেখেন যে আমরা খুবই র্যান্ডম একটা কাজ করছি, কিন্তু এটা মক আপে লুকসটা কেমন আসছে। এই যে দেখেন, সো আমরা খুব বেশি কিছু করি না এখানে। দেখেন কয়েকটা শেপ মাত্র ইউজ করছি, কয়েকটা ইয়ে ইউজ করছি, আহামরি আর তেমন কিছুই করি নাই। বাট উপরে লোগো না দেওয়া আমাদের একটা ভালো আইডিয়া ছিল, তা না হলে এইটা লোগোটা কেটে ফেলতো, ভাল লাগতো না জিনিসটা। ঠিক আছে, সো আমি কি বোঝাতে পারছি? সো এতক্ষণ পর্যন্ত আমরা কি কি নিয়ে কথা বলছিলাম বলেন তো একটু, আমরা যদি একটু রিক্যাপ করি জিনিসগুলোকে, আমরা কি কি নিয়ে কথা বলছি এতক্ষণ পর্যন্ত? হ্যাঁ বলেন, বলতে থাকেন। কালার, আচ্ছা একটু দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করে বলেন তো, গতকালকে আমরা বলছিলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করে? একটা অবজেক্ট সিলেক্ট করে কি করে বুঝলাম না, আপনি আমার কথা বুঝতে পারেন মানে মোবাইলে যত অপশন সব সিলেক্ট করে। ভাই ভাই তো গতকালকে ছিলেন আপনি? হ্যাঁ আপনি। এই যে ডিরেক্ট সিলেকশন টুল কোথায় আছে বলেন তো? পরেরটা তাই না? এটা দিয়ে আমরা গতকালকে আমি কি করছিলাম? অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করো। এখন অবজেক্ট বলতে একটা গ্রুপ যখন থাকে, আমরা যেটা গ্রুপে যাই নাই, গ্রুপ যখন থাকে তখন দেখবেন যে ওই গ্রুপ থেকে নির্দিষ্ট একটা এলিমেন্ট সিলেক্ট করা যায়। অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে। অ্যাঙ্কার পয়েন্ট কি? যে লাইন যে ইলাস্ট্রেটর যখন কোনো পাথ ক্রিয়েট করে তখন কি করে, দুইটা অ্যাঙ্কার পয়েন্টকে কানেক্ট করে একটা পাথ ক্রিয়েট করে। ওই যে আমরা ছোটবেলায় জ্যামিতিতে পড়ছিলাম না, দুইটা বিন্দু পরস্পর কি বলে যুক্ত হয়ে একটা রেখা তৈরি হয়, লাইক সামথিং লাইক দিস। ঠিক আছে, একটু মাথায় রাখতে হবে জিনিসগুলো। এরপরে আমাদের কাছে একটা টুল আছে বুঝছেন, এটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান। কি টুল? ম্যাজিক ওয়ান। এখন ম্যাজিক ওয়ান টুল কি করে এটা বোঝার জন্য আমি ডিফারেন্ট একটা ইয়ে দিচ্ছি। সো র্যান্ডমলি আমি কিছু শেপ দিচ্ছি। হ্যাঁ, র্যান্ডম শেপ কপি করার পিছনে কোনো লজিক নাই, আমি র্যান্ডমলি করছি। এখন আমি কি করব, কিছু শেপের কালার চেঞ্জ করে দিলাম। ধরেন যে আমরা ব্লু দিলাম, কিছু শেপের কালার আমি দিলাম গ্রিন। ঠিক আছে, তাহলে এখানে আমার কয়টা কালার আছে? কয়টা? তিনটা কালার আছে, তাই না? যদি আমার কখনো মনে হয়, আমরা যখন একটা ডিজাইন করবো তখন ডিজাইনে কিন্তু মাল্টিপল কালার থাকবে, মাল্টিপল কালার থাকতে পারে, একটা বা দুইটা তিনটা কালার থাকতে পারে। তো আমার যদি কখনো মনে হয় যে সেম কালারের যে অবজেক্ট গুলো আছে সেই অবজেক্ট গুলাকে আমি একবারই সিলেক্ট করবো, সেম কালারের যে অবজেক্ট গুলো আছে, যে অবজেক্ট গুলো যেখানেই থাকুক না কেন আমার আর্টবোর্ডে, আমার ওয়ার্ক স্পেসে, সবগুলোকে আমি কি করবো, একবারই সিলেক্ট করব, তাহলে আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে সেটা করতে পারবো। যেমন আমি এখন ম্যাজিক ওয়ান টুল দিলাম, নেওয়ার পর আমি করতেছি কি, যে রেড যত শেপ আছে আমি সবগুলোকে সিলেক্ট করব। সো আমি রেড, একটা রেডে যখন ক্লিক করছি দেখেন সবগুলো রেড সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি চাই এই রেড কালারটাকে সিলেক্ট করে আমি চাইলে কালারটাকে কি করে দিতে পারবো, চেঞ্জ করে দিতে পারবো। যতগুলো রেড আছে সবগুলো কালারকে আমি কি করে দিয়েছি, একবারই চেঞ্জ করে দিয়েছি। অথবা আমি চাইলে গ্রিন গুলাকে যদি সিলেক্ট করতে চাই, একটা গ্রিনে ক্লিক করলে আমার ওয়ার্ক স্পেসে যত গ্রিন কালারের অবজেক্ট থাকবে সে কি করবে, সবগুলাকে সিলেক্ট করে ফেলবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ম্যাজিক ওয়ান টুলের কাজ। ঠিক আছে, এটা আমাদের মাঝে মাঝে কাজে লাগে। ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে কি করে সে, এক্স্যাক্টলি ডিরেক্টলি আমরা যখন অ্যাঙ্কার পয়েন্ট কোনো পাথকে সিলেক্ট করতে যাই তখন সে আমাদের হেল্প করে।
সো এইটার আমি ধরেন স্ট্রোক ভিউ দেখি, যদি স্ট্রোক ভিউটা দেখেন, তো এই যে কর্নারে আমার চারটা কর্নারে চারটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, তো আমি কি চাচ্ছি যে এই যে এখানকার যে অ্যাঙ্কার পয়েন্ট আছে এটাকে সিলেক্ট করব, ড্র্যাগ করে আমি সিলেক্ট করছি। হ্যাঁ, ড্র্যাগ করলে একটা জিনিস মাথায় রাখবেন, একটু বাইরে থেকে ধরে ড্র্যাগ করতে হয়, এখান থেকে ধরে তো আর ড্র্যাগ করা যায় না, তাই না? একটু বাইরে থেকে ধরে ড্র্যাগ করতে হয়। সিলেক্ট করে আপনি চাইলে এটাকে মডিফাই করতে পারবেন, যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যেতে পারবেন। ওকে, আবার আপনি যদি চান কি করতে পারবেন, এই যে দুইটা অ্যাঙ্কার পয়েন্টের মাঝখানে যে পাতটা আছে সেই পাতটাকেও সিলেক্ট করে ডিলেট করে দিতে পারবেন। মানে এই যে দুইটা অংশের দুইটা, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্টের মাঝখানে যে পাতটা আছে সেটাকেও আপনি চাইলে কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন ডিলেট সিলেকশন টুল দিয়ে। বুঝাইতে পারছি? ওকে, সো এই ডিরেক্ট সিলেকশন টুল যেটা আপনারা শিখে যাচ্ছেন, দেখেন তো আমাদের একটা মাউস পয়েন্টার আছে, এই যে মাউস পয়েন্টারটা দেখা যায় না, এখানে একটা মাউস পয়েন্টার, ওই আইকনটাই যদি আমরা এখন বানাতে যাই বানানো যাবে না? কিভাবে বানানো যায় বলেন তো? মাউস পয়েন্টারটা দেখেন, অথবা আমরা আরেকটা মাউস পয়েন্টার এখানে সার্চ করি, বড় একটা মাউস পয়েন্টার, মাউস পয়েন্টার পয়েন্টার, এই মাউস পয়েন্টারটা যদি আমরা বানাতে চাই, আমরা কিন্তু এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বানাই দিতে পারবো, একদম খুবই সহজ, খুবই সহজ। দেখেন আমার কাছে এই যে রেক্ট্যাঙ্গেল গুলো আছে না, একটা রেক্ট্যাঙ্গেল আমি নিলাম, হ্যাঁ, এরপর জাস্ট এটাকে আমরা এইভাবে রেখে দিচ্ছি। হ্যাঁ, এটা পুরানো ছিল, তো আমি কি করব, আমি জাস্ট এই যে এই কর্নারটা এবং এই কর্নার, দুটো কর্নারকে সিলেক্ট করতেছি। কিভাবে সিলেক্ট করব, এর জন্য আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাচ্ছি, প্রথমে আমি কোনো কিছু প্রেস না করে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে সিলেক্ট করলাম, তারপরেরটাকে শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম, করার পর আমি জাস্ট এই দুইটাকে ধরে যদি একটু সামনের দিকে টান দেই, আমার কাজ শেষ। এখন আমি চাইলে এটাকে যদি একটু কার্ভ করতে চাই, আমি কার্ভ করতে পারি, হোয়াটএভার আই ওয়ান্ট, ঠিক আছে, ওটা সমস্যা না। কিন্তু আমি কি বোঝাইতে পারছি শর্টকাট ওয়েতে? খুব সহজেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারছি। এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো হচ্ছে আপনার স্কিল হবে, একটা জিনিস কিভাবে আমরা দেখেন এতক্ষণে যা কিছু শিখে গেছি, এই জিনিসগুলো শিখে কিন্তু অনেক কিছু বানানো যাবে, অনেক কিছু বানানো সম্ভব। এখন এটাকে আমাদের একটু চিন্তা করতে হবে, ভিতরে নিয়ে আসতে হবে। সো হোপফুলি বেসিক ওয়ান টুল নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে তো খুবই ভালো। আচ্ছা, আপনাদের আমি হোমওয়ার্কে কিছু আইকন বানানোর কাজ দেবো আজকে, যে আইকন গুলোতে আমরা যত কিছু শিখছি তার মধ্য থেকে হোপফুলি হয়ে যাবে। যেমন আমি যদি এখন বলি হোম আইকন, এই আইকনটা বানাতে পারবেন না? দেখেন তো, সেখানে হয়তো আমাদের একটু পাথফাইন্ডার ইউজ করা দরকার, বাট পাথফাইন্ডার যদি একটু ইউজ নাও করেন, এটা তো বানানো সম্ভব। এখানে কি কি আছে দেখেন তো, উপরে একটা ট্রায়াঙ্গেল আছে, আর নিচে একটা রেক্ট্যাঙ্গেল আছে, মাঝখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল আছে, জাস্ট কর্নারগুলোকে কাট করে দেওয়া আছে, খুবই সিম্পল, সহজ। সো এগুলো প্র্যাকটিস করতে হবে আর কি। সো এটাকে যদি আমরা বানাতে চাই, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে যদি আমরা এখন বানাতে চাই, সো এটার এখানে এই অংশটাতে কি আছে, একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল আমি কোথায় পাবো, ট্রায়াঙ্গেল কোথায় পাবো, ট্রায়াঙ্গেল কোথায় আছে, এখানে কি আমি স্টার অথবা পলিগন যে কোনো একটা টুল নেব, এরপর জাস্ট এখানে গিয়ে আমি জাস্ট কর্নার গুলাকে কি করব, কমাবো। কিভাবে কমাবো, কিবোর্ড থেকে বটম বাটন প্রেস করে, তাই না? গতকালকে যেটা আমি দেখাইছিলাম, যে ট্রায়াঙ্গেল আবার হয়ে গেছে না, কিভাবে হবে এটা? আমি কি করছি, আমি প্রথমে, আচ্ছা আমরা স্টার টুলে গেছি, প্রথমে স্টার টুলে গিয়ে যখন আমি ড্র্যাগ করছি তখন আমার এখানে কর্নার অনেকগুলো, আমি যদি কর্নার বাড়াতে চাই কমাতে চাই তাহলে শর্টকাট হচ্ছে কি, কিবোর্ড থেকে আমি উপরের বাটন যেটা আছে, কিবোর্ড থেকে এই যে বাটন, হ্যাঁ, ইন্ডিকেটর বাটন আছে এখানে, সো এখান থেকে উপরেরটা করলে একটা একটা করে কর্নার বাড়বে, আর নিচেরটা করলে একটা একটা করে কর্নার কমবে। তো আমার এই যে একটা ট্রায়াঙ্গেল চলে আসছে। ওকে, কারণ এটাকে আমরা এইভাবে রাখলাম, যদি আমার একটা অ্যালাইনমেন্টটা ঠিক হয়নি, একটু হেলে গেছে মনে হচ্ছে, ঠিক আছে, তো আমি এটাকে একটু বড় করতে হবে দরকার আমার, বলেন। আচ্ছা, এখন এই কর্নার গুলোকে এরা কি করছে, একটু এভাবে কাট করে দিচ্ছে, আমাদের উপরের কাজটা হয়ে গেছে। এখন নিচের কাজটা কেমন কি করতে হবে, এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে,
সো রেক্ট্যাঙ্গেলটা এক্স্যাক্টলি মাঝখানে বসাটা জরুরি হবে। আমি এটাকে একটু ছোট করে দিলাম। তো আমাদের বেসিক কাজ হয়ে গেছে না, দেখেন হোম আইকন হয়ে গেছে না, দুইটা শেপ আমরা নিচ্ছি, আরেকটা মাঝখানে এখানে শেপ আছে, এই শেপটাও আমরা নিতে পারবো। ওটাকে আমাদের ইউজ করতে গেলে পাথফাইন্ডার ইউজ করলে বেশি ভালো হবে, না হলে আমরা কার্ভটা করতে একটু প্যারা খাবো। এখানে হোয়াইট কালার আমি দিলেই হয়ে যাচ্ছে, জাস্ট এখন আমার কার্ভ করতে হবে, তাই না? কার্ভটা করলেই কার্ভটা করার জন্য হয়তো আমরা প্রথমে এখান থেকে কাট করে নিতে পারি পুরোটাকে, আর এই কর্নারটাকে কাট করার জন্য আমাদের একটু পাথফাইন্ডার ইউজ করতে হবে, না হলে এই কর্নারগুলোকে কাট করলে ভিতরের দিকে আসবে, বাইরের দিকে যাবে না। ওই কার্ভটাকে আমি তো এখন বাদ দিই, অথবা এখান থেকে আমি যে পাথফাইন্ডার ইউজ করে মাইনাস করে দিলে দেখবেন যে এখান থেকে আমি কাট পয়েন্টার এখন পেয়ে যাচ্ছি, সেটা আরামসে এটাকে কাট করতে পারবো। তো আপনার এই অংশটা করার দরকার নেই, কাট করার দরকার নেই, কাট ছাড়াও কিন্তু এটা এই পর্যন্ত করতে পারা উচিত, তাই না? আমি তো বুঝাইতে পারছি ভাই, বুঝাইতে পারছি জিনিসটা সহজ জিনিস না। আমরা যা শিখছি তার মধ্যে থেকে কিন্তু এই জিনিসগুলা বানানো হচ্ছে, তার মধ্যে থেকে এইগুলো এই জিনিসগুলো বানানো হচ্ছে। আপনি জানেন কিনা যে এখনো আসলে আইকন যারা ডিজাইন করে তাদের অনেক চাহিদা আছে, যারা আইকন বানায় শুধুমাত্র। তো এরকম বহুত আইকন আছে যে আইকন গুলাকে আমরা আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করবো। আপনি যদি এরকম আইকন বানানো প্র্যাকটিস করতে পারেন, আস্তে আস্তে আপনি ভালো লোগো ডিজাইনার হতে পারবেন। এখন বানানোর ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবেন, নিজে কোনো কিছু ইউনিক বানানোর দরকার নেই, এখন কোনো দরকার নেই। কপি মারবেন, সহজ হিসাব কপি, শতভাগ কপি করার চেষ্টা করবেন, কিন্তু পারবেন না যদিও কপি করার চেষ্টা করবেন। গ্রাফিক ডিজাইনার হওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনাকে কপি করতে হবে। কি করতে হবে? কপি করতে হবে। এখন এই কপি করে আমি ডিজাইন শিখতেছি, আমি কারো কাছে ইউজ করতেছি না। হ্যাঁ, এটা মানে ভুল কিছু বা অপরাধ কিছু না, শিখতে হবে। ঠিক আছে, একজন যদি কেউ যদি লেখক হতে চায় তার প্রথম কাজ কি হওয়া দরকার বলেন তো? প্রচুর বই পড়তে হয়। যে আসলে প্রচুর লেখালেখি করে তার আগে সে কি করে? প্রচুর বই পড়ে। আপনাদের যদি আশেপাশে কেউ থাকে দেখবেন প্রচুর বই পড়তে হয় তাদের। তো ডিজাইনার হওয়ার জন্য আপনার প্রচুর ডিজাইন কপি করতে হবে। এর বাইরে যদি কারো আরো এক্সট্রা সময় থাকে তাহলে এই বইটা পড়তে পারে। আমার খুবই পছন্দের একটা বই, স্টিল লাইক অ্যান আর্টিস্ট, এই বইটা পড়তে পারে, আমার খুবই পছন্দের একটা বই। স্টিল মানে কি বলেন তো? হ্যাঁ, স্টিল মানে কি? স্টিল মানে হচ্ছে চুরি করা। মানে এ আপনাকে শেখাবে, বাংলাদেশে একটা কথা আছে না, চুরি বিদ্যা মহাবিদ্যা। তো এ আপনাকে শেখাবে কিভাবে চুরি করবেন আর্টিস্টের মতো, আর্টিস্টিক ওয়েতে কিভাবে চুরি করবেন। মানে বিষয়টা আসলে সে এভাবে না, ও আসলে বইতে যেটা আপনাকে শেখাবে সেটা হচ্ছে যে পৃথিবীতে ইউনিক বলে কিছু হয় না। পৃথিবীতে ইউনিক বলতে কিছু ইউনিক বলতে হচ্ছে কি, যখন আপনি পাঁচটা জিনিসকে একসাথে নিয়ে এসে কম্বাইন করবেন তখন একটা ইউনিক জিনিস তৈরি হবে। আপনাকে এই কনসেপ্টটাকে শেখাবে আর কি। স্যার প্রত্যেকটা জিনিস শুরুতে ইউনিক থাকে না, যে কোনো জিনিস একদম ফার্স্ট টাইম ইউনিক থাকে। কিরকম? কম্পিউটারের ইভ্যালুয়েশনটা করেন না, অনেক বড় কম্পিউটার। এটা কিভাবে এত দূর পর্যন্ত আসছে, কিভাবে এত দূর পর্যন্ত আসছে একটা জিনিস। হয়তো প্রথম যখন কেউ একটা একটা আইডিয়া নিয়ে চিন্তা করছিল, প্রথম যখন কে বলা হয় কম্পিউটারের জন্য? চার্লস ব্যাবেজ, তাই না? প্রথম থিঙ্কিং আসছিল, তারপর আস্তে 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 এটা তো আগে একটা বিশাল জায়গা ছিল, একটা কম্পিউটার মানে বিশাল একটা জায়গা, এটা এখন মনে করেন হাতের মুঠোয় আসছে, ইভ্যালুয়েশনের মাধ্যমে আসছে। এই আপনাকে অস্টিন ক্লিয়ন এই আপনাকে শেখানোর চেষ্টা করে এই ভিডিওতে আর কি, যে আপনি কিভাবে আর্টিস্টিক ওয়েতে বিভিন্ন জিনিস থেকে ইউনিক জিনিস তৈরি করতে পারবেন। ঠিক আছে, এর পিডিএফ অ্যাভেলেবল। অবভিয়াসলি পাওয়া যাবে, বাট ইংলিশ যেটা হার্ড কপি করার কোনো একটু প্রাইস বেশি হতে পারে। আসলে পিডিএফ পড়া পাবলিক। আমার কাছে মানে কালেকশন আছে কিছু নন ফিকশনের, এগুলো আমি আস্তে আস্তে হয়তো আরো বই কিছু আপনাদের সাজেস্ট করবো, গ্রাফিক ডিজাইন রিলেটেড বই সাজেস্ট করবো। ইউ কান্ট ইমাজিন যে আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড কতগুলো বই পড়ছি, কালার নিয়ে কতগুলো বই পড়ছি, টাইপোগ্রাফি নিয়ে বই পড়ছি আর কি, হিউম্যান সাইকোলজি নিয়ে বই পড়ছি, শেপ সাইকোলজি নিয়ে বই পড়ছি। মানে এগুলোর জন্য আলাদা আলাদা সাইকোলজি আছে। ডিজাইনার মানে তো আপনার এটা না যে আপনি ইলাস্ট্রেটর পারলে যে ডিজাইনার, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, যেমন ধরেন এখন এআই আসছে,
এআই আসার পর আপনার সবচেয়ে ভালোভাবে যেটা শেখা উচিত সেটা হচ্ছে সাইকোলজি শেখা উচিত, তারপর জাজমেন্ট শেখা উচিত, কালার শেখা উচিত, টাইপোগ্রাফি শেখা উচিত, সবচেয়ে ভালোভাবে শেখা উচিত। কারণ ডিজাইন আপনি যে কোনো ভাবে বের করে নিয়ে আসতে পারবেন, কিন্তু এই কনসেপ্ট বিল্ড করবেন একটা মানুষের একটা কি বলে অডিয়েন্স কানেক্টেড জিনিসপত্র বানাতে গেলে আসলে এই জিনিসপত্রগুলো লাগে। পড়বে আচ্ছা, এটা 177 টাকা দাম, বেশি না। হ্যাঁ, অনলাইনে কোনো একটা ওয়েবসাইটে দেখলাম। অফলাইনে জিনিসটা কি আর দাম লাগবে? আচ্ছা, বুঝছিলাম আমরা ছিলাম আইকন। তো আপনাদের এরকম ছোট ছোট কাজগুলোকে প্র্যাকটিস করতে হবে। ওকে, আরো যে আমি ছোট ছোট কাজগুলো দেখেছি না, ধরেন যে আমরা দেখেছিলাম যে কালকে রোটেট টুল দেখাইছিলাম। রেকর্ডিং তো অন আছে। রোটেট টুল দেখেছিলাম। সো রোটেট টুল দিয়েও কিন্তু আমরা বানাই ফেলতে পারি ঘড়ি টড়ি হাবিজাবি অনেক কিছুর ইয়া বানানো যাইতে পারে। আমি বানাচ্ছি না, আস্তে আস্তে এগুলাতে আমরা আসবো, আস্তে আস্তে আমরা ভেক্টর বানাবো, বিভিন্ন কিছু বানানোর চেষ্টা করবো আর কি। ওকে, আচ্ছা, এরপরে আমাদের একটা টুল আছে, নাম হচ্ছে ল্যাসো টুল। কি নাম? ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ কি? ওই যে দেখেন ম্যাজিক ওয়ান টুলের পাশে আরেকটা আছে, এটার নাম হচ্ছে ল্যাসো টুল। সো ল্যাসো টুল কি করে, আমরা যখন কাজ করতেছি তখন আমাদের কাছে অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট আসতে পারে। এখন পর্যন্ত আমরা কোনো কার্ভ নিয়ে কাজ করি নাই, করছি কি আমরা সব স্ট্রেট লাইন নিয়ে কাজ করছি। কিন্তু যখনই আমরা কার্ভ নিয়ে কাজ করব তখন দেখবেন আমাদের অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট আসবে। আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাই। ধরেন এখান থেকে যদি আমি পেন্সিল টুলে যাই, গিয়ে জাস্ট ফ্রি হ্যান্ডে যদি এরকম ড্র করি, দেখছেন আমার কতগুলো অ্যাঙ্কার পয়েন্ট আছে আমার কাছে? এখন অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট আছে। সো আমি স্ট্রোকে একটু কালার দেওয়ার চেষ্টা করি। সো আমার কাছে এখন আছে, কালার দিলে ঝামেলা হচ্ছে। সো আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কতগুলো অ্যাঙ্কার পয়েন্ট আছে, অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট আছে। এখন আমি যদি চাই স্পেসিফিক অ্যাঙ্কার পয়েন্ট গুলাকে মডিফাই করতে, স্পেসিফিক অ্যাঙ্কার পয়েন্ট গুলা নিয়ে কাজ করতে, তাহলে আমার কাছে হেল্প করতে পারে কে? ম্যাজিক ওয়ান টুল আমার কাছে হেল্প করতে পারে। কিভাবে হেল্প করবে? ধরেন আমরা চাচ্ছি যে এই তিনটা অ্যাঙ্কার পয়েন্টকে আমি সিলেক্ট করবো একবারই, এই তিনটা অ্যাঙ্কার পয়েন্টকে। আমি কিন্তু চাইলে এটা ডিরেক্ট সিলেকশন টুকুও করতে পারি, জাস্ট এভাবে ড্রাগ করে সিলেক্ট করতে পারি। তিনটাই কিন্তু সিলেক্ট হয়েছে, দেখেন আমি যদি মুভ করি তিনটাই একসাথে দৌড়াবে এখন, ঠিক আছে? কিন্তু আমি যদি চাই লেসো টুল দিয়ে আমি এভাবে মাল্টিপল অ্যাঙ্কার পয়েন্টকে জাস্ট এভাবে ড্রাগ করবো, ধরেন এই তিনটা চারটা এরকম অ্যাঙ্কার পয়েন্ট গুলাকে আমি একবারই সিলেক্ট করে ফেলতে পারবো। দেন আমি যাবো কোথায়? ডিরেক্ট সিলেকশন টুলে, এবং এই অ্যাঙ্কার পয়েন্ট গুলাকে আমি একসাথে মুভ করতে পারবো, মডিফাই করতে পারবো। তাহলে লেসো টুল আমাদের কি কাজে হেল্প করবে? অ্যাঙ্কার পয়েন্ট সিলেকশনে হেল্প করবে। যখন এখানে তো দেখতে পাচ্ছেন কম, এর থেকেও যখন আমরা কমপ্লেক্স অবজেক্ট নিয়ে কাজ করব তখন দেখবেন আমাদের কাছে আরো কমপ্লেক্স আরো অনেক অ্যাঙ্কার পয়েন্ট আছে, তখন আমরা হয়তো কাজ করার জন্য এটার জন্য হেল্প নিতে পারি আর কি। বাট এই দুইটা টুল গুলো খুব বেশি যে ইউজ করা হয় ব্যাপারটা এরকম না, নগণ্য আর কি। এদের ইউজ খুব বেশি ইউজ করা হয় না এদেরকে আর কি। আচ্ছা, এরপরে আমাদের কাছে আরো একটা টুল আছে, এখানে দেখেন শেপ টুলের পাশেই এগুলা হচ্ছে আমাদের এখানে টুল আছে, লাইন সেগমেন্ট টুল, আরেক টুল স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার টুল। সো লাইন সেগমেন্ট টুল হচ্ছে কি করবে? একটা করে লাইন ক্রিয়েট করে আমাদের দিবে। যেমন ধরেন আমি যদি লাইন সেগমেন্ট টুল নেই, জাস্ট সিম্পল ওয়েতে একটা শেপ যেভাবে আমরা ড্র করি এইভাবে আমি জাস্ট শিফট যদি ধরি তাহলে কি হবে? লাইনটা এক্স্যাক্টলি সোজা যাবে, আর যদি না ধরি ফ্রি হ্যান্ডে যেদিকে ইচ্ছা সেদিকে যাবে। দেন আমি স্ট্রোকে একটা কালার দিলেই এই কালারটা চলে আসবে। আমি গতকালকে দুইটা পাতের কথা বলছিলাম, কি কি পাত বলেন তো? একটা হচ্ছে ওপেন পাত আর একটা ক্লোজ পাত। সো এই যে পাতটা, এই পাতটা কি পাত বলেন তো? ওপেন পাত। সো এখান থেকে গিয়ে সে এখানে শেষ হয়ে গেছে। ক্লোজ পাত হলে কি হইতো? সে চারপাশে ঘুরে এসে আবার এখানে শেষ হয়ে যেত, মানে এর ভিতরে এসে ক্লোজ হয়ে যেত জিনিসটা, ঠিক আছে? সো এটা হচ্ছে ওপেন পাত। তো আপনি চাইলে এইভাবে বিভিন্ন প্রকারের লাইন নিয়েও কাজ করতে পারবেন, ঠিক আছে? এই লাইনগুলো আমাদের স্ট্রোক প্যানেল থেকে আমরা আরো অনেক কিছু করতে পারি, ওটাতে আমরা আসবো। এরপরে আমাদের কাছে আরেকটা টুল আছে, নাম হচ্ছে কি দেখেন? আর্ক টুল। আর্ক টুল দিয়ে আপনি এরকম কার্ভ বানাইতে পারবেন। আপনি যদি শিফট প্রেস করেন এক্স্যাক্টলি এরকম সোজা যাবে, সুন্দর। এইটাকে ম্যাথমেটিক্স এর ভাষায় কিছু একটা বলে, উপবৃত্তাকার বা এরকম একটা কিছু একটা পয়েন্ট বলে, তাই না? যেমতিতে আপনার পড়ছিলাম না, বৃত্তচাপ টাইপের কিছু এরকম একটা পয়েন্ট হয়তো বলে, ঠিক আছে? এরপর আমাদের কাছে আছে স্পাইরাল টুল। সেভাবে আপনি স্পাইরাল এরকম লাইন দিয়ে দিয়ে কাজ করতে পারবেন। এরপরে আছে আমাদের কাছে রেক্ট্যাঙ্গুলার টুল।
So, এটা মূলত একটা টেবিল টাইপের আর কি জিনিস, এই যে এরকম একটা টেবিল আপনি বানায় ফেলতে পারবেন লাইন দিয়ে দিয়ে। এরপর আমাদের কাছে আছে পোলার গ্রিড টুল, তো সেম অ্যাজ, হ্যাঁ সেম। সো এগুলো আপনারা একটু আঁকাআঁকি করে দেখে নিবেন আর কি, এগুলো একটু দেখে নিবেন আঁকাআঁকি করে। এতদূর পর্যন্ত আপনাদের কারো কোনো কোশ্চিন আছে? নাই। সো আপনাদের তাহলে বাসায় কি কি কাজ থাকবে, আপনারা কি কি দেখবেন? আপনারা দেখবেন সিলেকশন টুলগুলা, তারপর এখান থেকে দেখবেন ম্যাজিক ওয়ান টুল, লেসো টুল, টাইপ টুলের একটা অংশ দেখবেন, তারপর এখান থেকে যে লাইন সেগমেন্ট আর হাবিজাবি জিনিসপত্র আছে সেগুলা দেখবেন, কালার গুলাকে দেখবেন, ঠিক আছে, আর ক্যারেক্টার প্যানেলটা দেখবেন। এগুলা দেখার পরেই আপনারা একটু বানানোর চেষ্টা করে শুরু করে দিবেন কোনো একটা কিছু। ওই যে টাইপ, এখান থেকে এটাকে বলা হয় ক্যারেক্টার প্যানেল। ওই যে আমরা এখান থেকে নিয়ে আসলাম না, যেখান থেকে ফন্ট চেঞ্জ করে দিলাম, ওটাকে নিয়ে আসতে হবে। যদি আপনি কোনো কিছু খুঁজে না পান, কোথায় পাবেন? সবকিছু পাবেন উইন্ডোতে। উইন্ডোতে গিয়ে যে টাইপের ভিতরে আছে ক্যারেক্টার প্যানেল। বলেন তো এখন কাজ কি কি হলো তাহলে? নিচে যান, নিচে খুঁজে পাবেন টাইপ, টাইপের ভিতরে ক্লিক করে দেখেন ক্যারেক্টার, ক্যারেক্টার স্টাইল, গ্লিপস, হাবি যাবে অনেক কিছু আছে। ক্লিক করলেই চলে আসবে ভাই। আমি তো বুঝাইতে পারছি না ভাই, এতদূর পর্যন্ত কারো কোনো কোশ্চিন নাই? কোশ্চিন নাই, ঠিক আছে। আমরা কি আরো সামনে যাব? হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে। আমরা ওদের কান্নাকাটি করাই ছাড়বো। আজকে আসছেন আপনারা 8 জন না, এখনো আমার কাছে ডাটা আছে 14 জনের, এখনো 6 জন নাই, ঠিক আছে।